জান, একটু ভিডিও কল করো না। তোমাকে অনেক দেখতে ইচ্ছে করতেছে। তোমার হট ফিগারটা আমাকে একটু দেখাও। তুমি যে হট, তোমাকে দেখলে আমার শরীরে আগুন ধরে যায়। নিশা ঘরের মধ্যে থেকে নয়নের কথাগুলো শুনতেছিল। নিশার রাগে রক্ত পড়তেছিল। সে আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। সরাসরি গিয়ে নয়নের গলা ধরে টান দিয়ে তার দিকে নিয়ে আসলো। এই কুত্তা, তোর কয়টা গার্লফ্রেন্ড? বাড়িতে বউ থাকতে অন্য মেয়ের সঙ্গে কথা বলিস, তোর লজ্জা লাগে না? ভুলেই তো গেছিলাম, আমারও যে বউ আছে। মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমার সঙ্গে নাটক করতেছিস? তুই জানিস না যে তোর ঘরে বউ আছে? তাহলে আমাকে বিয়ে করেছিস কেন? উত্তর দে। আপনি কি কখনো আমাকে হাজবেন্ড হিসেবে মেনে নিয়েছেন? সবসময় তো নিজের কাজেই ব্যস্ত থাকেন, আমাকে সময় দেন আপনি কখনো? নয়নের মুখের কথা শুনে নিশা একদম বুঝতে পারছিল না নয়নকে তার একদম কি বলা উচিত। তাই বলে তুই অন্য মেয়ের শরীর দেখতে চাস? তোর লজ্জা লাগে না নাকি? ঘরে বউ থাকতে অন্য মেয়ের হট বডি দেখতে চাস? ঘরে বউ দিয়ে কি হবে? আমি তো কখনোই আপনাকে ভালোভাবে টাচ করতে পারিনি। তাহলে অন্য মেয়ের হট বডি দেখবো না তো কি করব? কেন? আমাকে উপর থেকে দেখে কি হট মনে হয় না নাকি? আমাকে দেখলেই তো পারিস। উপর থেকে দেখে কি মজা পাওয়া যায় নাকি? জামা উঠালে তো দেখে মজা পাওয়া যায়, তা না হলে বুঝবো কিভাবে যে আপনি হট? দেখ, আমার সঙ্গে ফাজলামো করবি না। তুই জেনে শুনে আমাকে বিয়ে করলি। তুই তো জানিস আমি এত রোমান্টিক না। আমি সব কিছুই জানি। আমি বিয়ে করেছি পরিবারের সম্মান বাঁচাতে। আমি চাই না আমাদেরকে নিয়ে সবাই হাসাহাসি করুক। তাই বলে তুই একটা বিধবা মেয়েকে বিয়ে করবি? তুই জানিস তো আমার আগে বিয়ে হয়েছিল। তো তাহলে আমার প্রতি ইন্টারেস্ট হলো কিভাবে? কি হয়েছে বললাম, হট বডি দেখে। সত্যি বলতে কি, একদিন আপনাকে জামা কাপড় চেঞ্জ করতে দেখছিলাম, তখন আপনার ওই হট বডি দেখে আমি পাগল হয়ে গেছিলাম। কথাটা শোনার সঙ্গে সঙ্গে নিশা নয়নের হাতটা চেপে ধরে নয়ন ব্যথায় কাঁদতে শুরু করলো। কিন্তু নিশা কোনোভাবেই তার হাতটা ছেড়ে দিচ্ছিল না। অনেক চেষ্টার পরে তার হাতটা ছাড়াতে সক্ষম হয়। তুই এত খারাপ হয়েছিস কবে থেকে? তুই যখন ছোট ছিলি তখন তো অনেক ভদ্র শান্তশিষ্ট ছিলি। আমার সঙ্গে ফাজলামো করবি না বলে দিলাম। তুই আমাকে যতই হাসানোর চেষ্টা করিস, আমার এই মুখে হাসি ফুটবে না। সেই জন্যই তো আমি অন্য মেয়ের হট বডি দেখি। এখন ঘরের বউ যদি না দেখাই তাহলে তো আর কোনো উপায় নেই। তাই জন্য প্রেম করেছি। দেখ, এমনিতেই কিন্তু আমার জীবনে কষ্টের কোনো অভাব নেই। তারপরে আবার তুই যেগুলো শুরু করেছিস আমার সঙ্গে, কিন্তু আরো বেড়ে যাচ্ছে। আমার সঙ্গে এরকম কিছু করিস না। নিশা হচ্ছে নয়নের চাচাতো বোন। নিশা যখন দেশের বাইরে ছিল তার মোবাইল ফোনে বিয়ে হয়, কিন্তু সে দেশে আসার আগে তার হাজবেন্ড বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এই বিষয়টা সে বলতে পারতেছিল না। এই কষ্ট ভুলে ওঠার আগেই পরিবার থেকে চাপ দিয়ে তার চাচাতো ভাই নয়নের সঙ্গে তার বিয়ে দিয়ে দেয়। তার চাচাতো ভাই ছিল তার থেকে জুনিয়র, সেজন্য সে জুনিয়র একটা ছেলেকে হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারতেছে না। তারপরও সে চেষ্টা করে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমার কাছে আসুন, আপনার সব কষ্ট আমি ভুলিয়ে দিচ্ছি। আমার আদর যদি আপনি পেয়ে যান তাহলে পৃথিবীর সকল দুঃখ কষ্ট ভুলে যাবেন। ট্রাস্ট মি। সর, তোর এখান থেকে ফাজলামো করিস না। আমার স্কুলে যত দেরি হচ্ছে, আমি স্কুলে যেতে হবে তাড়াতাড়ি। আর কতদিন বাচ্চা পোলাপানদের পড়িয়ে যাবেন? ভালো চাকরি না করে এরকম প্রাইমারি স্কুলে চাকরি করতেছেন, এটা কি মানায়? পড়াশোনা করে আসলেন বিদেশে, এখানে এসে কত ভালো ভালো চাকরি করবেন, কিন্তু তা না করে সামান্য প্রাইমারি স্কুলে চাকরি করতেছেন। আমার বিষয়ে একদম নাক গলাবেন না বলে দিলাম। আমার প্রাইমারি স্কুলে চাকরি করতে ভালো লাগে। এত বড় কোম্পানির চাকরি করে আমি শান্তি পেতাম না, কিন্তু এখানে বাচ্চা ছেলেদের সঙ্গে আমার অনেক ভালো লাগে। সেই জন্য আমি এখানে চাকরি করব। তোর কোনো সমস্যা থাকলে চুপচাপ থাক, আমার বিষয়ে কথা বলতে আসবি না। ঠিক আছে, বলবো না, সমস্যা নেই। কিন্তু আপনার সামনে অনেক বড় একটা অপরচুনিটি ছিল, সেটা আপনি হাতছাড়া করে ফেলেছেন। আমি তো একটা সরকারি চাকরি করি। তুই কি করিস? সারাদিন শুধু বদমাইশ পোলাপাইনের সঙ্গে ঘুরে বেড়াস, আর বাসায় আসলে কম্পিউটারে মোবাইল নিয়ে পড়ে থাকিস। এক টাকা তো ইনকাম করার মুরুদ নেই, আবার বড় বড় কথা বলিস। বুঝতে পেরেছি,
আপনার মাথা গরম হয়ে গেছে। যান, আপনি আপনার স্কুলে চলে যান, আমি একটু বাইরে যাব। নয়ন বুঝতে পেরেছে নিশার মাথা অনেক গরম হয়ে গেছে, তাই সে আর বেশি কথা না বাড়িয়ে পাশ কাটিয়ে চলে গেল খাবার টেবিলে গিয়ে। নয়ন খাবার খাচ্ছিল। কিছুক্ষণ পর নিজেও রেডি হয়ে নাস্তা করার জন্য টেবিলে বসলো। আরে স্কুলের ম্যাডাম যে, আসেন বসেন, খাওয়া দাওয়া করেন। সারাদিন তো ছাত্র পিটিয়ে ক্ষুধা লেগে যাবে, এখন বেশি করে খেয়ে যান। আবার ফাজলামো শুরু করেছিস না? মেয়েটাকে একটু শান্তিতে খেতেও দিবি না নাকি? নিশা, তুই কিছু মনে করিস না। জানিস তো কেমন সারাদিন শুধু ঘুরবে আর শুধু গেম খেলবে, এছাড়া তোর কোনো কাজ নেই। তুই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে যা। না আন্টি, ওর কথায় কিছু মনে করবো না। আমি জানি তো ও কেমন, তাই ওর সঙ্গে আমি বেশি একটা কথা বলি না। নয়ন তার মার মুখে বকা শুনে চুপচাপ খাওয়া দাওয়া শেষ করে বাইক নিয়ে বের হয়ে গেল তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। এদিকে নিশা খাওয়া দাওয়া শেষ করে স্কুলের দিকে বের হয়ে গেল। নিশা একটু রাগী হতে পারে, কিন্তু মন থেকে নিশা অনেক নরম। সবাই তাকে অনেক পছন্দ করে, কিন্তু একটা ঘটনার কারণে নিশার মনে কোনো প্রকার আনন্দ নেই। সে সব সময় চুপচাপ থাকে, এটা আবার নয়ন সহ্য করতে পারে না। কারণ নিশা তার বিয়ে করা বউ, তার বউয়ের মুখে হাসি না দেখলে তার অনেক খারাপ লাগে। সেজন্য শুধু নিশাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করে, তারপরও নিশা হাসে না। কিরে, তোদের সবার কি অবস্থা? সারাদিন তো শুধু ক্যারাম ঘরে দেখি, তোদের কাজ কাম নাই নাকি কারো? এমন ভাবে বলতেছিস মামা, মনে হচ্ছে তুই মাত্র চাকরি থেকে এখানে আসলি। আরে শালা, তোদের ভালোর জন্যই তো বললাম সারাদিন ক্যারাম খেলতে হবে। চাকরি বাকরির জন্য অ্যাপ্লাই করলেও তো পারিস। তো চাকরি বাকরি ভালো লাগে না আমার। তোর ইচ্ছা থাকলে তুই চাকরি কর, আমাকে জ্ঞান দিতে হবে না মামা। এসেছে যখন তাহলে কিছু খাওয়াবি না? জানতাম সবশেষে তুই এই কথাই বলবি। কি খাবি খা, আমি বিল দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে নিলাম, কিন্তু পরে আবার কাহিনী করলে কিন্তু চলবে না, বলে দিলাম। বেশি কথা বলিস না তো, যা খাবার তুই খা, সমস্যা নেই, আমি বিল দেব। এত নাটক করার কি আছে? যেভাবে বলতেছিস মনে হচ্ছে তুই দিবি। তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে প্রায় রাত হয়ে এসেছে। সে ঘড়ি বের করে দেখে 5:30 বেজে গেছে। সে আর বেশি দেরি না করে দোকানে বিল দিয়ে সরাসরি বাইক নিয়ে বাসায় চলে গেল। বাসায় ঢুকতেই তার মা বলে উঠল, যাক চৌধুরী সাহেব, তাহলে বাড়িতে আসলেন। আমি তো ভাবছি আপনার জন্য গাড়ি পাঠিয়ে দিব। আচ্ছা, আমার প্রতিদিনই একই কথা বলতে তোমার ভালো লাগে? সব সময় শুধু একটা কথাই বারবার বলো। তোর কোনো লজ্জা শরম করে না? তাও তো সে লেট করে বাসায় আসি, আমার বলেও তো কোনো লাভ হয় না। আচ্ছা, কি রান্না করেছো খেতে দাও, অনেক ক্ষুধা লেগেছে। তোর খাবার এখানে নেই নিশা, তোর খাবার তোর ঘরে নিয়ে গেছে, ঘরে গিয়ে খা। কথাটা শুনে নয়ন সঙ্গে সঙ্গে তার রুমের দিকে চলে গেল। রুমের মধ্যে গিয়ে দেখে নিশা অনেক সুন্দর করে সেজে দাঁড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ছবি তুলতেছিল। নিশাকে এরকম শাড়ি পরিহিত ভাবে এই প্রথম সে দেখতে পেল। নিশাকে দেখে তার মনে হচ্ছে আকাশ থেকে একটা পরি তার রুমে এসে পড়েছে। ফ্যানের বাতাসে শাড়িটা দোল খাচ্ছিল। রুমের মধ্যে কেউ এসেছে এরকম ভেবে নিশা পিছনে ঘুরে দেখে নয়ন। ঠিক সময়ে নিশার পেটের উপর থেকে কাপড়টা সরে যেতেই নয়ন তার সুন্দর পেটটা দেখে পাগল হয়ে গেল। নয়ন বলে দিল, এটা কে দাঁড়িয়ে আছে? এটা কি আসলে আপনি? আপনাকে প্রথম সাইডে দেখতে পেলাম, আপনার পেটটা একটু ঢাকুন, আমি আর নিজেকে ঠিক রাখতে পারতেছি না। এই ঘরে কি আমি আর তুই ছাড়া কেউ আছে নাকি? তাহলে পেট ঢাকতে হবে কেন? আর তুই আমার হাজবেন্ড, তুই যদি আমার পেট দেখিস তাতে সমস্যা কি? আর তোর তো ইচ্ছা ছিল আমাকে হট ভাবে দেখার, এখন দেখ তো কেমন লাগতেছে আমাকে। এত সুন্দর লাগতেছে আপনাকে, যেটা ভাষায় প্রকাশ করে বলা সম্ভব না। আর আপনারও তো সুন্দর পেট, আমি দেখে মুগ্ধ হয়ে গেছি। কিন্তু আরও বেশি ভালো লাগতো যদি আপনার শরীরে কাপড়ই না থাকতো, তাহলে দেখে অনেক বেশি মজা পেতাম। নিশা সঙ্গে সঙ্গে গিয়ে নয়নের হাত ধরে টেনে নিয়ে এসে বিছানার উপর ফেলে দেয়। ফেলে দিয়ে তার বুক থেকে শাড়িটা নামিয়ে ফেলতেছিল। নয়ন এটা দেখতেছিল আর উপভোগ করতেছিল। নয়নের আশাটা যেন নিশা পূরণ করে দিচ্ছিল, কিন্তু নিশা হঠাৎ এরকম বদলে গেল কিভাবে? দেখেছিস এখন মনের আশা পূরণ হয়েছে তো, নাকি আরো খুলতে হবে? না না, আর খুলতে হবে না, আমি তো স্ট্রোক করবো বেশি দেখলে।
স্ট্রোক করবো বেশি দেখালে। আমি আর নিজেকে ধরে রাখতে পারবো না। যতদূর দেখেছি এটাই আমার জন্য অনেক, এর থেকে বেশি দেখতে চাই না। কেন স্ট্রোক করবে কেন? আমি কি খুব হট নাকি যে আমাকে শাড়ি ছাড়া দেখলে তুই স্ট্রোক করে ফেলবি? আপনি যে কি জিনিস না, আপনাকে এভাবে না দেখলে বুঝতেই পারতাম না। কিন্তু আমার অনেক ইচ্ছে করতেছে আপনার পেটটা একটু হাত দিয়ে ছুঁয়ে দিতে। কি বললি? আমি জিনিস মানে? এটা কেমন ভাষা বললি? ভালোভাবে বললে আমার পেট ছুঁতে দিতাম। ভালোভাবে বলতে হবে। আপনার পেটটাকে আমি একটু হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারি? আমার অনেক ইচ্ছে হচ্ছে, যদি আপনি কিছু মনে না করেন। নয়ন কথাটা বলে নিশার নরম তুলতুলে পেটটা তার হাত দিয়ে স্পর্শ করলো। নিশার একটু একটু ফিল হচ্ছিল, কিন্তু সেটা নয়নকে বুঝতে দিচ্ছিল না। নয়ন অনেক সুন্দর করে নিশার পেটটা আলতো করে ছুঁয়ে দিচ্ছিল। এটা যেমন নয়নকেও পাগল করে দিচ্ছে, তেমন নিশাকেও পাগল করে দিচ্ছিল। নয়ন নিজেকে আর ঠিক রাখতে পারল না। নিশাকে উপর থেকে হাত দিয়ে ডান দিকে এসে বিছানায় শুয়ে দিয়ে পা দিয়ে তার শাড়িটি তুলতে শুরু করলো। দুজনেই চরম উত্তেজনার মধ্যে দুজনে ভালোবাসার আদর দিয়ে ভরে দিচ্ছিল। এভাবে দুইজনে অনেকক্ষণ ভালোবাসার সাগরে ডুবেছিল। অনেকক্ষণ পর্যন্ত তাদের এই ভালোবাসার মুহূর্ত চলতে থাকে। অনেকক্ষণ পর তাদের কাজ শেষ হলে তারা দুজনেই ঘেমে একাকার হয়ে যায়। তারপর নিশা নয়নকে জড়িয়ে ধরে শুয়ে আছে। নয়ন বলতে লাগলো, আজকে এত ভালো লাগলো আপনাকে বলে বোঝাতে পারবো না। এই একটা মুহূর্তের জন্যই আমি অপেক্ষা করতেছিলাম। অবশেষে আপনি আজকে সারা দিনে, কিন্তু হঠাৎ কি এমন হলো? আজকে স্কুলে গিয়ে অনেক ভেবেছি যে তোকে এভাবে অবহেলা করা আমার উচিত হচ্ছে না। হাজার হলেও তুই আমার হাজবেন্ডের হক যদি না দেই তাহলে আমি ক্ষমা পাবো না। তাই আজকে আমি তোকে আকর্ষণ করার জন্য এভাবে শাড়ি পরে সেজে নিলাম। ও আচ্ছা, তাহলে আপনি এত বড় প্ল্যান করে রেখেছিলেন, তাই তো বলি। এতদিন যে আমাকে তার শরীর স্পর্শ করতে দিল না, আজকে সে আমাকে তার পেট স্পর্শ করতে দিতেছে। অবাক হয়েছিলাম, কিন্তু এখন আর অবাক হচ্ছি না। একটা কথা বলি, শুনবি তো? হ্যাঁ বলুন, কেন শুনবো না? আজকে থেকে আর তুই আপনি নয়, আজকে থেকে তুমি করে বলবো। দুজন মিলে তুমি করে বললে সম্পর্কের গভীরতা অনেক বেশি হয়। আজকে সূর্য কোন দিক দিয়ে উঠেছে? সব দিক দিয়ে যেন মনের কথাটাই ভেসে আসতেছে শুধু। তাই নাকি? তোমাকে আমি যদি তুমি করে কথা বলি তাহলে কি তোমার অনেক ভালো লাগবে? ভালো লাগবে মানে? অনেক ভালো লাগবে। আমি তো এটাই চাইতাম যে আমরা একে অপরকে তুমি করে সম্বোধন করব, তাহলে ভালোবাসা অনেক বেড়ে যাবে। তাহলে তো হয়েই গেল। আজকে থেকে তুমি কোনো আপনি নয়। ভালোবাসার গভীরতা বাড়াতে গেলে দুজনের প্রতি দুজনের শ্রদ্ধা ভালোবাসা দুটোই থাকতে হয়। অবশ্যই, কেন নয়? আমি চাই তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। আমি তো শুধু তোমার কাছে ভালোবাসাটাই চেয়েছি, অন্য কিছুই চাইনি। কিভাবে কথা বলতেছিল দুজন, কিন্তু নিশার শরীর অনেক ক্লান্ত হওয়ায় সে নয়নকে গুড নাইট বলে ঘুমিয়ে যায়। নয়নও অনেক ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সেও ঘুমিয়ে পড়ে। নিশা নয়নের বুকে মাথা রেখে স্বস্তি নিঃশ্বাস ফেলে আরামের একটা ঘুম দিচ্ছিল। নয়নও নিশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে নিশা গোসল দিয়ে রান্না করতে চলে যায়। কি ব্যাপার, রান্নাঘরে এসেছি কেন? কিছু লাগবে নাকি? না, কিছু লাগবে না, এমনিতেই তোমাকে দেখতে আসলাম। ঘুম থেকে উঠে দেখি তুমি পাশে নেই, তো তাই তোমাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে চলে এসেছি। আচ্ছা, রান্নাঘর থেকে যাও। কখন তোমার আম্মু চলে আসবে বলা যায় না। সে আসলে কিন্তু লজ্জার মধ্যে পড়ে যাব দুইজন। নিশার কথা না শুনে নয়ন নিশাকে জড়িয়ে ধরল। হঠাৎ রান্নাঘরে নয়নের আম্মু প্রবেশ করলো। নয়নের আম্মু এরকম পরিবেশ দেখে সে লজ্জা পেয়ে হাসতে হাসতে বাইরে বেরিয়ে গেল। নয়নও লজ্জা পেয়ে তার রুমে চলে গেল। কিছুক্ষণ পর নিশার রুমে গিয়ে নয়নকে বলতে লাগলো, তোমাকে কত করে বললাম যে এখান থেকে যাও, তুমি গেলে না। আম্মুর সামনে দিলে তো সম্মানটা নষ্ট করে। সে কি ভাববে বলো তো? আরে প্যারা নিও না তো, আম্মু ঘরে খুশি হয়েছে দেখতে পেলে না তো, সে হাসতে হাসতে বেরিয়ে গেল। আনন্দিত হয়েছে আমাদের এরকম ভালোবাসার সম্পর্ক দেখে। আমরা তো আগে একে অপরকে দেখতে পেতাম না, এখন এরকম ভালোবাসা দেখে আম্মু অনেক খুশি হয়েছে। তুমি হয়তো বুঝতে পারোনি বিষয়টা। ওরে আমার পণ্ডিত জামাই রে, তুমি তো তাহলে অনেক কিছুই বলছো। তাহলে একটা চাকরি বাকরি করতেছো না কেন? এইভাবে বসে থেকে
আর কতদিন কাটাবে বলো তো? আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমার চাকরি ভালো লাগে না, আমি অন্য কিছু করার প্ল্যান করতেছি। প্ল্যান যখন কমপ্লিট হবে তখনই তোমাদেরকে বলবো। এখন সারপ্রাইজ হিসেবে রেখে দিলাম। ঠিক আছে, আমি অপেক্ষায় থাকলাম তোমার সারপ্রাইজের জন্য, কিন্তু সারপ্রাইজ দ্রুতই দিও। তারা দুজনই কথা শেষ করে খাওয়া দাওয়া করে নিশা চলে গেল তার স্কুলে। নয়নও খাওয়া দাওয়া শেষ করে তার একটা গুরুত্বপূর্ণ কাজে বের হয়ে গেল। ম্যানেজার, কি ব্যাপার? আমার কাজ কি কমপ্লিট হয়েছে নাকি এখনো বাকি আছে? না স্যার, আর অল্প কিছু কাজ বাকি আছে। আশা করতেছি 2-3 দিনের মধ্যেই হয়ে যাবে। আপনি আর কোনো চিন্তা করবেন না। যত দ্রুত সম্ভব কাজটা কমপ্লিট করো। আমার এই প্রজেক্টটা অনেক তাড়াতাড়ি উন্মুক্ত করতে হবে। বুঝতে পেরেছো তো? জি স্যার, আমি সব বুঝতে পারছি। আমি যতদূর সম্ভব কাজটা কমপ্লিট করতেছি, সমস্যা নেই। আপনি কোনো টেনশন করবেন না, আমি আছি তো। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে ফেলো। আর যদি কিছু লাগে বা কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফোন দিও। নয়ন সেখান থেকে বাইক নিয়ে বাসার দিকে যাচ্ছিল। বাসার দিকে যাওয়ার সময় নিশার স্কুলের সামনে দেখে নিশা একটা রিক্সা নিয়ে বাড়ির দিকে না গিয়ে অন্য একটা দিকে যাচ্ছিল। নয়ন একটু সন্দেহ করে, পরে সে রিক্সার পিছু নিতে শুরু করে। রিক্সার পিছু নিতে নিতে মেয়রের অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে দাঁড়ায় নিশা। সে অ্যাপার্টমেন্টের ভিতর ঢুকে যায়। নয়নও তার পিছু পিছু চলে যায়, গিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে রুমের মধ্যে অনেক চেঁচামেচি হচ্ছিল। নয়ন কোনো কিছু না ভেবে রুমের মধ্যে ঢুকে যায়। কি ব্যাপার? তুই কে? কার পারমিশন নিয়ে রুমের মধ্যে ঢুকেছিস? তুই দেখছিস আমরা ইম্পর্টেন্ট কথা বলতেছি। নিশা নয়নকে দেখে চমকে যায়। সে নয়নকে ইশারা করে বলতেছিল এখান থেকে চলে যেতে, কিন্তু নয়ন সেখান থেকে না গিয়ে তাদের সঙ্গে তর্ক করতে শুরু করে। এক পর্যায়ে নিশার হাত ধরে মেয়রের একটা লোক টান দেয়। এটা দেখার পর নয়ন নিজেকে আর ধরে রাখতে পারে না। সে গিয়ে সোজা ওই ছেলেটাকে ঘুষি দিয়ে ফেলে দেয় নিচে। কিছুক্ষণ পর আরো 2-3 জন আসলে তাদের সবার সঙ্গে সে একাই ফাইট করে যায়। সবাইকে সে মেরে ফেলে দেয়। কিছুক্ষণের মধ্যে যেন সেই ফ্লোরে রণক্ষেত্র তৈরি হয়ে গেছে। নয়নের হাতে বাইকের চাবি ছিল। সে বাইকের চাবি দিয়ে ফাইট করতে শুরু করলো। বাইকের চাবি দিয়ে এক এক করে সবারই শরীরের মধ্যে ঢুকিয়ে দিল। সবাই ব্যথাতে কাতরাতে ছিল, কেউ আর ফাইট করতে পারছিল না। নয়নের সঙ্গে এক পর্যায়ে মেয়র বলে উঠল, তোর এত বড় সাহস, তুই আমার অফিসে এসে আমারই লোকেদের এভাবে আঘাত করলি? তোর অবস্থা অনেক খারাপ হবে রে, তুই কল্পনাও করতে পারতেছিস না। আপনি মেয়র দেখে আপনাকে এত কিছু সম্মান করতেছি, না হলে এতক্ষণে ওদের মতো অবস্থা আপনার হতো। আপনার এত বড় সাহস, আপনি আমার ওয়াইফকে হাত ধরে টান দিতে বললেন। আপনার লোককে আপনি একটা মেয়েকে সম্মান জানাতে পারেন না, আর আপনি ভাবতেছেন আপনাকে আমি সম্মান করব? ও, তাহলে এটা তোর ওয়াইফ হয়? ঠিক আছে, সমস্যা নাই। তুই আমার সঙ্গে যা করেছিস এটার ফল তোকে ভোগ করতেই হবে। তুই আমাকে চিনিস না। ঠিক আছে, আপনার যেটা খুশি আপনি করেন, দেখি আপনি কি করতে পারেন। আপনার ক্ষমতা কি, আমিও এটা শেষ দেখে ছাড়ব। কি ব্যাপার নয়ন, তুমি এখানে কেন? এখন যদি ওরা তোমার কোনো ক্ষতি করে, তোমার নামে যদি মামলা করে দেয়, তাহলে কি হবে বুঝতে পারতেছো তুমি? ওগুলো কথা বাদ দিন, আগে আমার কথার উত্তর দিন। আপনি এখানে কেন এসেছেন সেটা আগে বলুন। আমি এখানে একটা কাজে এসেছি, কিন্তু তুমি এভাবে এখানে এসেছো কেন? অবশ্য এসেছো আমার ভালো হয়েছে, তা না হলে ওরা আমার ক্ষতি করতে পারতো, কিন্তু তুমি ওদের সঙ্গে মারামারি করতে গেলে কেন? ওরা তো অনেক খারাপ, তুমি জানোই। সমস্যা নেই, সেটা আমি পরে দেখতেছি। ওনারা কি করতে পারে আর আমি কি করতে পারি সেটা প্রমাণ হয়ে যাবে আজকে। সমস্যা নেই। তোমাকে নিয়ে আর পারলাম না, তুমি এমন একটা কাজ করলে। এখন আমার তোমাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে। তাড়াতাড়ি চলো এখান থেকে, এখানে আর থাকা যাবে না। আমি এখানে এসেছি বলে তুমি এখনো ঠিক আছো, না হলে তোমার কি অবস্থা হতো তুমি বুঝতে পারতেছো না। উল্টো আমাকে কথা শোনাচ্ছ। আর তুমি এখানে এসেছো কেন বলো তো, তাও আবার এতগুলো ছেলের মধ্যে? নয়ন আর কোনো কথা না বলে সরাসরি রাগ দেখিয়ে তার বাইকে উঠে পড়ে। নিশাও বাইকের পিছনে উঠে পড়ে। নিশা সারা রাস্তায় নয়নকে বোঝানোর চেষ্টা করে যেখানে তার কোনো ভুল ছিল না, সে বাধ্য হয়েছে এখানে আসতে। কিন্তু এরকম যে কিছু হবে সে ভাবতে পারেনি। কিন্তু নয়ন তার কোনো কথা শুনতেছিল না।
সে শুধুই নেহাকে বকতেছিল। এক পর্যায়ে সে নিশার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। বাইক বাড়ির মধ্যে ঢুকতে শুরু করলো। নিশা পিছন থেকে ডাকলেও সে সাড়া দেয় না। কি ব্যাপার নিশা, কি হয়েছে? নয়নের এভাবে কোনো কথা না বলে সরাসরি রুমে চলে গেলে কেন? তোমাদের মধ্যে কোনো ঝগড়া হয়েছে নাকি? না, তেমন কোনো প্রবলেম হয়নি। আপনি যেরকম ভাবতেছেন সেরকম কিছু হয়নি। আমি দেখি ওর কি হয়েছে, কি জন্য রেগে আছে। ওই এমনি ওর ওই রাগটা শুধু সম্ভব, রাগ ছাড়া আর কিছুই নেই ওর কাছে। তুমি ওকে বেশি মাথায় তুলো না, ওকে একটু শাসনে রাখো। নিশা কথাগুলো শেষ করে রুমে গিয়ে দেখে নয়ন অনেক রাগান্বিত ভাবে বিছানার উপর বসে আছে। সে নয়নকে বোঝানোর চেষ্টা করতেছিল তার কোনো দোষ নেই, ওখানে তার যেতেই হতো। অনেক বড় একটা দরকার ছিল তার, সেখানে সে বাধ্য হয় সেখানে যেতে। কি ব্যাপার, কথা বলতেছো না কেন? কিছু বলো। এইভাবে কতক্ষণ চুপ করে থাকবে? তুমি আমার উপর রাগ করেছো কেন? সত্যি আমি ওখানে বাধ্য হয়ে গেছি। বুঝলাম তুমি বাধ্য হয়ে গেছো। যদি ওখানে আমি না যেতাম তাহলে তোমার কি অবস্থা হতো তুমি বুঝতে পারতেছো? ওরা তোমার ক্ষতি করত। তোমার যদি ওখানে যাওয়ারই ছিল তাহলে আমাকে নিয়ে যেতে। হঠাৎ আমাকে যেতে বলে ইমার্জেন্সি, তাই আমি আর তোমাকে বলার মতন সময় পাইনি, তাই আমি সরাসরি চলে গেছি। কিন্তু এখানে তুমি কি জন্য গেছিলে সেটা তো বলবে নাকি? তুমি তো জানোই আমার অনেক আগে থেকেই স্বপ্ন আমার একটা স্কুল থাকবে। সে স্কুল তৈরি করার জন্যই পারমিশন লাগবে, কিন্তু কোনোভাবেই আমি পারমিশনটা ম্যানেজ করতে পারছিলাম না। তাই মেয়রের সঙ্গে কথা বললে মেয়র আমাকে প্রথমে নিষেধ করে, কারণ তার একটা স্কুল আছে, আমি স্কুল দিলে নাকি তার লস হয়ে যাবে। কিন্তু আমি অনেক বলার পরে সে রাজি হয় আর আমাকে যেতে বলে। আর আমি গেলে তুমি তারপরে সবকিছু দেখলেই তো, এটা সত্যি। তুমি যে স্কুল করবে আমাকে তো বললে না একবারও। আমি বিষয়গুলো দেখতাম। নিজে নিজে কিছু করতে গেলে তো এমন কিছু হবে। তুমি হচ্ছ মেয়ে মানুষ, তোমার ক্ষতি সবাই করতে যাবে। তাহলে এখন আমি কি করব বলো? আমি তো কিছুতেই স্কুলটা বানাতে পারতেছি না, পারমিশন দিতেছে না কেউ। আচ্ছা ঠিক আছে, এই বিষয়গুলো এখন থেকে সব দেখতেছি আমি। তোমার কোনো চিন্তা করতে হবে না। আর ওই মেয়রকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। ও আমাকে এখনো চেনে নাই। নয়ন ওই মেয়রের সঙ্গে প্রতিশোধ নেওয়ার জন্য তার বন্ধুকে ফোন করে একটা বিষয়ের জন্য মেয়রের কাছে ঘুষ নিয়ে যেতে আর বোতামে সিক্রেট ক্যামেরা লাগিয়ে যেতে বলে। তার বন্ধু তার কথা মতো কাজ করে। সে একটা অজুহাত নিয়ে টাকা ঘুষ দিতে লাগে, কিন্তু মেয়র বেশি টাকা দাবি করে। দুজনে অনেকক্ষণ এরকম কথা কষাকষির পর তার বন্ধু ওখান থেকে চলে আসে। সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি নয়ন পেয়েছে, তার অ্যাকাউন্টে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। কিছুক্ষণ যেতে না যেতেই সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। সবাই সেই ভিডিওটা শেয়ার করতে শুরু করে। এই ভিডিওটা কোনোভাবে মেয়রের কাছে পৌঁছে যায়। মেয়র এটা দেখে তার মাথা পুরো নষ্ট হয়ে যায়। সে বুঝে গেছে যে এই কাজটাই করেছে। মেয়র এটা দেখে তার মাথা পুরো নষ্ট হয়ে যায়। সে বুঝে গেছে কে এই কাজটা করেছে। সে এখন বুঝতে পারছে না তার কি করা উচিত, কারণ তার মেয়রের পদ এখন তাড়াতাড়ি হলো, কারণ তার খুশির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আমার বাইরে একটু কাজ আছে, কাজটা শেষ করে আসতেছি। তুমি আমার জন্য চিন্তা কইরো না, বুঝতে পেরেছো তো? দেখো, মেয়র কিন্তু এখন তোমার ক্ষতি করার চেষ্টা করবে, তাই তুমি দূরে থাকার চেষ্টা করো। আর এত ঘন ঘন বাইরে যেও না, আর বাইরে গেলে একটু সাবধানে চলাফেরা করো। দেখো তুমি আমাকে নিয়ে এত চিন্তা কইরো না। আমার কি করা উচিত সেটা আমি খুব ভালো করেই জানি। ওনাকে সাহায্য করার মতো অনেক উপায় আমার কাছে আছে। কথাগুলো বলিয়ে নয়ন বাইক নিয়ে তার বন্ধুদের সঙ্গে দেখা করতে চলে গেল। তার বন্ধুর সঙ্গে কিছু সিক্রেট কথা বলার ছিল। সে তার বন্ধুর সঙ্গে অনেকক্ষণ কথা বলার পর রাত হয়ে যায়, তাই সে আর বেশি লেট না করে সরাসরি বাসায় চলে আসে। বাসায় এসে হাত মুখ ধুচ্ছিল, এর মধ্যেই কিছু মানুষ তার বাসায় ঢুকে পড়ে। ঢুকে নয়নকে খুঁজতে শুরু করে। আরে মেয়র সাহেব, আপনি এখানে? কি হয়েছে হঠাৎ আমার বাড়িতে আসলেন আপনি? একটু ঝামেলায় পড়ে গেছি, সেই জন্য আপনার ছেলের কাছে আসছি। আপনার ছেলে কোথায়? ওকে একটু ডাকুন না। আপনি একটু অপেক্ষা করুন, ও বোধহয় হাত মুখ হচ্ছে। আপনি বসুন। কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে নাকি আবার আমার ছেলে কিছু করেছে? সমস্যা তো হয়েছে আপনার ছেলের সঙ্গে। কি সমস্যা হয়েছে নয়নের সঙ্গে? আমাদেরকে বলুন, তারপর আমরা দেখতেছি সমাধান করা যায় কিনা। আপনি এখানে, আর আপনি এই গুন্ডাগুলোকে আপনার সঙ্গে নিয়ে এসেছেন কি জন্য? আপনি কি করতে যাচ্ছেন? আপনি কি আবার
কোনো ঝামেলা করতে চাচ্ছেন আমাদের বাড়িতে? আপনি কিন্তু ভুলে যাচ্ছেন এটা আমাদের বাসা। এখানে আপনারা ঝামেলা করার চেষ্টা করলে কিন্তু পরিণতি অনেক খারাপ হবে। কি ব্যাপার নিশা, আমি তো কিছুই বুঝতে পারলাম না। কি হয়েছে তোদের সঙ্গে? কোনো সমস্যা নাকি আমাকে বল। ভাইয়া, তোমরা তো কেউ ছিলে না। আমি স্কুল করতে চাই সেটা তো তোমরা জানোই। সেই স্কুল করার জন্য পারমিশন লাগবে, কিন্তু মেয়র কোনোভাবে পারমিশন দিচ্ছিল না। অনেক বলার পরে সে আমাকে তার অফিসে যেতে বলে। আমি তার অফিসে গেলে সে তার ছেলে পেলেকে দিয়ে আমার ক্ষতি করার চেষ্টা করে, আমাকে হুমকি দিতে শুরু করে। তখনই সেখানে চলে যায় নয়ন। ওখানে গিয়ে ওদের সঙ্গে অনেক ঝামেলা লেগে যায়, সবাইকে অনেক মারধর করে, বাইকের চাবি দিয়ে সবাইকে আঘাত করে, সবার অনেক রক্ত বের হয়। তারপরে আমাকে নিয়ে নয়ন ওখান থেকে চলে আসে। এইটারই হয়তো প্রতিশোধ নিতে এসেছে। আপনি এটা কিভাবে করলেন? আপনি আমাদের সম্মানিত একজন মেয়র। আপনি যদি এরকম খারাপ কাজে জড়িত হয়ে যান তাহলে আপনাকে কিভাবে সম্মান করব? আমি তো আপনার নামে মামলা করব। আপনি আমার বোনকে ডিস্টার্ব করছেন। আপনাকে আমি ছেড়ে কথা বলবো না। কি ব্যাপার, বাড়িতে এত চেঁচামেচি হচ্ছে কেন? কি হয়েছে? নয়নকে আবার নতুন করে ঝামেলা তৈরি করেছে নাকি? নিশা নয়নের বোনকে সবকিছু খুলে বলে। নয়নের বোন শুনে তো অনেক রেগে যায়। নয়নের বোন বলতে লাগলো, কিছুদিন বাড়িতে ছিলাম না আমরা, এত কিছু হয়ে গেছে, কিছুই তো জানতে পারিনি। একটা বার ফোন করেও তো বলা উচিত ছিল নাকি? দেখো, আমি এগুলো কিছু জানি না। আমি তো আজকে শুনতে পেলাম এই ঘটনা ঘটেছে, আমাকে তো কেউই বলেনি। এখন আপনি কি চান এখানে বলুন? দেখুন নয়ন, আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, ওকে এখনই থামতে বলুন। যদি ও আমাকে ক্ষতি করার চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছে, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এর পরিণতি কিন্তু অনেক খারাপ হবে। আপনি কাকে হুমকি দিচ্ছেন? আর আপনি এখন কোন জায়গাতে দাঁড়িয়ে আছেন সেটা একটু ভেবে দেখবেন। আপনার এত বড় সাহস যে আমার বোনকে ক্ষতি করার চেষ্টা করেন, আবার উল্টে এসে আমাদেরকে হুমকি দিচ্ছেন। আপনি মেয়র বলে এতক্ষণ আপনাকে সম্মান দিচ্ছি, তা না হলে এতক্ষণ আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলতাম। ঘরের মধ্যে সেই সময় অনেক থমথমে অবস্থা বিরাজ করতেছিল। সবাই উত্তেজিত, মেয়রের লোকজন নিশার ভাইকে টেনে মারতে আসবে। এর মধ্যে হঠাৎ নয়ন চলে আসে এখানে। আপনাদের এত সাহস কোথা থেকে আসে আমার বাড়িতে এসে আমার ভাইদের গায়ে হাত তুলতে চান? আপনার হাত ভেঙে ফেলবো। আপনি কিন্তু এখন আমার থেকে সম্মান পাচ্ছেন। শুধুমাত্র মেয়র দেখে আপনি ভাববেন না যে আপনার অনেক পাওয়ার। আপনাকে দেখে আমরা ভয় পাবো, এটা কিন্তু না। ওনার সঙ্গে বেশি কথা বলে লাভ নেই। আপনি যা করার করে নিন, আর আমরা যেটা করার সেটা করে নিব, সমস্যা নেই। আপনি অনেক কিছুই করে ফেলছেন, এখন দেখুন আমরা কি করতে পারি। জাকির, তুই চুপ থাক। দেখুন মেয়র সাহেব পোলাপাইন মানুষ, সবসময় উত্তেজিত থাকে। এখন আপনি যদি বিষয়টা এখানেই শেষ করতে চান তাহলে আপনাকে স্থিরভাবে হয়ে কথা বলতে হবে, এত উত্তেজিত হওয়া যাবে না। দেখুন, আমার সম্মান নষ্ট হয়েছে। আমি চাইলে এতক্ষণে যে কোনো কিছু করে ফেলতাম, কিন্তু এখনো করছি না, কারণ সেটা করলে আমি আরো প্রবলেমে পড়ে যাব। আচ্ছা, আপনি যেমন আমার পরিবারের মেয়েকে কলঙ্কিত করতে এসেছিলেন, সেই শাস্তি হিসেবে আপনার লোকদের নয়ন মেরেছে। এটা অবশ্যই তার দায়িত্ব, কারণ তার ওয়াইফকে আপনারা ক্ষতি করতে চেয়েছিলেন, সে তো অবশ্যই রেপ করবে। তাহলে এখানে কোন ক্ষতির কথাটা আপনি বলতেছেন আমাকে উল্লেখ করে বলবেন একটু? আপনার ছেলে কোনো একটা মাধ্যমে আমার ঘুষ নেওয়ার বিষয়ে একটা ভিডিও বানায়। সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় তার আইডি দিয়ে। এটার জন্য সবার সামনে আমার সম্মান নষ্ট হচ্ছে, এমনকি আমার মেয়র পদ চলে যেতে পারে। তাই আপনার ছেলেকে বলুন ভিডিওটা ডিলিট করে দিতে, তা না হলে পরবর্তীতে কি হবে সেটার জন্য আমি দায়ী থাকবো না। নয়ন, উনি যা বলেছেন সব কি ঠিক? তুমি কি এরকম কিছু করেছো? করে থাকলে সত্যি করে বল। হ্যাঁ, অবশ্যই, কেন করব না? আমি তো আমার কাজ করেছি। উনি আমাকে হুমকি দিয়েছিল, তাই আমি আমাকে সেভ করার জন্য এই কাজটা করেছি। এটা আমার সেফটি হিসেবে কাজ করতেছে। আর ওনার যে চরিত্র, সেই চরিত্রটাই তো ভিডিওতে ফুটে উঠেছে। দেখছেন আমার সঙ্গে কিভাবে কথা বলতেছে, একটুও সম্মান বোধ নেওয়ার মধ্যে। নয়ন, ঝামেলার সামনে দিতে বাড়িও না, এখন যা হবার তা তো হয়েছে।
তুমি ওদেরকে মারধর করেছো প্লাস ওনার মান সম্মান নষ্ট করার চেষ্টা করছো। এখন দুইজনের দোষী এখানে, কিন্তু মির্সার আপনার কাজটা ঠিক করেনি। আপনি আমার বৌমার দিকে হাত বাড়িয়েছেন, এটা একদমই আপনার উচিত হয়নি। দেখুন, আমি ওইরকম কিছু করতে চাইনি। এটা আমার লোকজন হঠাৎ ভুলবশত করে ফেলেছে। ঠিক আছে, বুঝলাম ভুলবশত করেছে, কিন্তু আপনি আমার স্কুল দেওয়ার জন্য বাধা দিচ্ছেন কেন? আপনি আমাকে স্কুল দেওয়ার পারমিশন কেন দিচ্ছেন না সেটা আমাকে বলুন। দেখো, একটা স্কুল করতে হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এটা অনেক জায়গায় থেকে পাশ করে নিয়ে আসতে হয়। এটা এত সহজ বিষয় না। তোমার সাথে যে ঘটনাটা ঘটেছিল, এটার জন্য আমি দুঃখিত। এখন তোমার হাজবেন্ডকে বলো ভিডিওটা ডিলিট করে দিবে। ডিলিট করে দিলে আমি এখনই চলে যাব এখান থেকে। এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, এটা সম্পূর্ণ বড়দের কাজ। ওনারা যদি চায় তাহলে ভিডিও ডিলিট করাবেন। সম্ভব না, আমি ভিডিও ডিলিট করতে পারবো না। যা করার করে নিন, সমস্যা নেই। একদম ঠিক বলছিস তুই। এই ভিডিও ডিলিট হবে না। ওনারা যা করতে পারেন কোনো সমস্যা নেই। আমার বোনের দিকে হাত বাড়িয়েছে, এটার প্রতিশোধ আমি নিয়েই থাকবো। নয়ন, রাকিব, তোমরা দুজনে এখন চুপ থাকো। আমরা যেটা বলছি সেটাই কর। ওনার প্রাইভেসির ব্যাপার ওটা, ওনার সম্মান নষ্ট করে তোমাদের কোনো লাভ নেই। তার থেকে এটাই ভালো হবে তোমরা ভিডিওটা ডিলিট করে দাও। আর উনি যদি পরবর্তীতে আবার কোনো নতুন করে সমস্যা করতে চায় তখন বিষয়টা আমরা দেখব। এটা আপনি কি বলতেছেন? ভিডিও ডিলিট করলে যদি উনি আবার কোনো সমস্যা করে তখন? তো চাচ্ছু তো বললে যদি ভিডিও ডিলিট করো পরে আবার নতুন করে কোনো সমস্যা তৈরি করতে চায় তখন সে বিষয়গুলো আমরা দেখব। এটা নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না। নয়ন তার আব্বুর কথা শুনে আর তার চাচুর কথা শুনে ভিডিওটা ডিলিট করে দিতে বাধ্য হলো। তার এখন মেয়েকে সহ্য হচ্ছে না। সে ভেতরে তাকে বাসা থেকে বের হয়ে যেতে বলে। মেয়েরও আরো বেশি দেরি না করে বাসা থেকে বের হয়ে চলে যেতে শুরু করলো। তারা এখন বাসার সবাই মিলে পরামর্শ শুরু করলো কিভাবে কি করলে নিশার স্বপ্নটা পূরণ করা যায়। নিশার একটাই স্বপ্ন, সেটা হচ্ছে ওর নিজের একটা স্কুল করবে। সবাই তো বুঝলাম, কিন্তু এত টাকা কোথা থেকে আসবে? একটা স্কুল তৈরি করতে তো অনেক টাকা খরচ হয়। আমিও তো সেটাই ভাবতেছি, একটা স্কুল তৈরি করতে তো আর 2-1 টাকা লাগে না, অনেক টাকার প্রয়োজন। তাহলে এটা কিভাবে কি করা যায়? এখন আমার একটা কথা মাথায় আসছে, সেটা হচ্ছে আমাদের কোন ব্যাংক থেকে লোন নিতে হবে, তা না হলে সম্ভব না। এই সময় ব্যাংক থেকে লোন নিব? এমনিতে তো সবাই প্রেসারে আছি। আচ্ছা, যেটা ভালো মনে হয় সেটাই করা উচিত। মেয়ের স্বপ্নটা তো পূরণ হোক। ঠিক আছে, তাহলে আমি ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলতেছি। অল্প কিছু দিনের মধ্যে এই লোনটা পাস করে স্কুলের কাজ শুরু করে দিই। সবাই যার যার রুমে চলে গেছে। নয়নের বাবা ব্যাংক ম্যানেজারকে ফোন দিয়ে সবকিছু খুলে বলতে লাগলো, কিন্তু লোন তো এত সহজে দিতে পারবে না তারা। সেজন্য অবশেষে তাদের বাড়ির দলিল জমা দিয়ে টাকা নেয়। কিন্তু নয়নের বাবা এটা কাউকেই বলে না। এটা কেউই জানে না যে টাকাটা কিভাবে আসলো। পরের দিন সকালে সবাই ঘুম থেকে ওঠার পরে সবাইকে ডেকে নিয়ে আসা হলে নয়নের বাবা বলল, দেখো, অনেক কষ্ট করে টাকাগুলো জোগাড় করেছি, কিন্তু এই টাকা কিন্তু নষ্ট করতে দেওয়া যাবে না, তাহলে অনেক বড় প্রবলেমে পড়ে যাবে আমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ শুরু করে দাও। আমি এদিকে সব কিছু দেখতে চাই, যা যা লাগে আমি সব কিছু নিয়ে আসার ব্যবস্থা করতেছি। আর তোমরা ওই দিকটা দেখো। শুরু হয়ে গেল নিশার স্বপ্ন তৈরির কাজ। সবাই অনেক পরিশ্রম করতেছে নিশার স্বপ্ন পূরণ করার জন্য। এদিকে সবকিছুই ঠিকঠাক হয়ে গেলে পরের দিন থেকে স্কুল নির্মাণের কাজ শুরু হবে। নিশার চোখে যেন ঘুম নেই, কারণ রাত পেরোলেই তার স্বপ্নের স্কুল নির্মাণের কাজ শুরু হবে। তাই সে অনেক এক্সাইটেড। এদিকে নয়ন বলল, কি ব্যাপার? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব এক্সাইটেড হয়ে আছো। কি ব্যাপার? এত চিন্তার কিছু নেই তো। আব্বু যখন বলেছে ইনশাল্লাহ সব কিছু হয়ে যাবে, শুধু ভরসা রাখো আল্লাহর উপর। আমি অনেক এক্সাইটেড। আমার এত আনন্দ লাগতেছে, অনেক কষ্টের পর আমার নিজের স্কুল তৈরি হতে চলেছে। কি যে ভালো লাগতেছে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, এত এক্সাইটেড হয়ে লাভ নেই, শুধু শুধু চিন্তা বাড়াচ্ছে আপনি। আসতে দাও, কালকে থেকে তো তোমার কাজ শুরু হয়ে যাবে। আমার আবার কিছু কাজ আছে, তো আমার একটু কম্পিউটারে বসতে হবে। তুমি তাহলে শুয়ে ঘুমিয়ে পড়ো নাকি? না, আমি এখন ঘুমাবো না।
মোবাইলে কিছু ডিজাইন পাঠিয়েছি, সেই ডিজাইনগুলো একটু চেক দিতে হবে ভালোভাবে। নয়ন কথা শেষ করে তার কম্পিউটারে গিয়ে বসে পড়ল। কম্পিউটারে এসে অনেকক্ষণ সময় ব্যয় করার পর সে কোনো একটা ফরেনারের সঙ্গে ইংলিশে কথা বলতেছিল। এটা শুনে নিশা অনেক অবাক হয়ে যায় যে নয়ন এত সুন্দর করে ইংলিশ শিখলো কিভাবে, এত সুন্দর নিখুঁতভাবে ইংলিশে কথা বলতেছে। নিশা শুনে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে নয়নের দিকে। নয়ন তার কাজ শেষ করে কম্পিউটার অফ করে শুতে যাবে, দেখে নিশা তার দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার, কত রাত হয়েছে সেদিকে খেয়াল আছে? তুমি এখনো ঘুমাওনি? কি দেখতেছো আমার দিকে তাকিয়ে? কার সঙ্গে কথা বললে তুমি এইভাবে, তাও এত সুন্দর করে ইংলিশে? আমিও তো এত সুন্দর করে ইংলিশে বলতে পারি না। আমাকে লজ্জা দিতে হবে না? পড়াশোনা করলে বিদেশে, আর এখন বলতেছো আমি তোমার থেকে ভালো ইংলিশ পারি? বিষয়টা শুনতে অনেক হাস্যকর লাগতেছে। আসলে তুমি এত সুন্দর করে ইংলিশে কথা বলবে কারোর সঙ্গে, বাংলাদেশের কারোর সঙ্গে তো এত সুন্দর করে ইংলিশে কথা বলে না কেউ কখনো। আরে এমনি একটু প্র্যাকটিস করতেছিলাম। তুমি শুয়ে পড়ো তো, রাত অনেক হয়েছে। কালকে সকালে আবার উঠতে হবে, কাজ আছে অনেক, ঘুমাও তাড়াতাড়ি। নয়ন শুধু নিসার কথাগুলো এড়িয়ে যাচ্ছিল। নিসা যতবারই বলতেছিল কারোর সঙ্গে কথা বলতেছে, তখনই বিষয়টা এড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছিল। নয়ন নিশাকে বুঝতে দিতে চাচ্ছিল না যে সে কার সঙ্গে কথা বলছিল। নয়ন আর কোনো কথার জবাব না দিয়ে নিশাকে নিয়ে তার বুকের সঙ্গে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। নিশা নয়নের কপালে চুমু খেয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে রান্না শেষ করে খাবার টেবিলে। আচ্ছা, ওই দিকে কি কাজ শুরু হয়েছে নাকি সবকিছু ঠিকঠাক মতো চলতেছে? তো রাকিব, তুই আর নয়ন এখানে থেকে সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করিস। ঠিক আছে চাচ্চু, তুমি কোনো চিন্তা করো না, আমি আর নয়ন সব ঠিকঠাক করে দেখবো। কাজে একটু ত্রুটি হতে দিব না, সমস্যা নেই। তোমার চিন্তা করতে হবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। ঠিক আছে, তোমরা এই দিক ভালোভাবে পর্যবেক্ষণ করো। আমার আবার আজকে মার্কেটে যেতেই হবে, তা না হলে সমস্যা হয়ে যাবে। এমনিতেও বেচা কেনার অবস্থা ভালো না। আচ্ছা ঠিক আছে, আমি আর নয়ন এদিকে দেখে রাখবো, সমস্যা নেই, তোমাদের চিন্তা করতে হবে না। রাকিব আর নয়নকে সবকিছু বুঝিয়ে দিয়ে তারা খাওয়া দাওয়া শেষ করে দোকানে চলে গেল। এদিকে রাকিব নয়ন খাওয়া দাওয়া শেষ করে প্রজেক্টের দিকে চলে গেল। নিশা অনেক আশাবাদী, অনেক খুশি, সে তার স্বপ্নের স্কুল আজকে থেকে নির্মাণ কাজ শুরু হয়েছে। নয়ন রাকিব দাঁড়িয়ে সেখানে পর্যবেক্ষণ করতেছে। ইতিমধ্যে সেখানে নিশা গিয়ে পৌঁছায়। নিশার সঙ্গে নয়নের বোন যায় সেখানে। কিরে নয়ন, কাজ কেমন হয়েছে? সব কিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ আপু, সব কিছু ঠিক মতো চলতেছে, সমস্যা নেই। আর তোমরা এখানে এসেছো কেন? আমরাই তো আছি। রাকিব ভাই অনেক ভালোভাবে দেখাশোনা করতেছে সব কিছু। না, আমি নিয়ে এসেছি ওকে সাথে। আমার অনেক ইচ্ছে হচ্ছিল নির্মাণ কাজ দেখার জন্য। আমার স্বপ্নের প্রজেক্ট আমার একবার দেখার অনেক ইচ্ছা হচ্ছিল, তাই নিজেকে ধরে রাখতে পারলাম না, চলে এসেছি। চিন্তা করিস না, 2 দিনের মধ্যেই কাজ 3 ভাগে ভাগ করে শেষ হয়ে যাবে। বেশি সময় লাগবে না, কারণ লোক অনেক নিয়োগ দেওয়া হয়েছে, সেজন্য অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে সব। সেটাই ভালো হবে, যত দ্রুত সম্ভব হওয়া যায়, খরচ অনেক কম হবে। আচ্ছা নয়ন, আপু তো ওদিকে মনে হয় অনেক প্রেশারে আছে। রাকিব এখানে থাকুক, তুই একটু দোকানের দিকে যা, আজকে নাকি অনেক মাল আনলোড হবে, ওখানে গিয়ে একটু হেল্প কর। রাকিব ভাই, তুমি কি এদিকে সবকিছু দেখে শুনে রাখতে পারবে একা একা? আমি পারবো, সমস্যা নেই, তুই যা, গিয়ে ওই দিকে একটু সাহায্য কর, তাহলে ওনারা একটু রেস্ট নিতে পারবি। এই কথা বলে নয়ন বাইক নিয়ে মার্কেটের দিকে চলে গেল। গিয়ে দেখে মাল আনলোড হচ্ছে। নয়ন সাথে থেকে সব মাল আনলোড করতে সাহায্য করে। দোকানের সব কাজ শেষ করে তারা তিনজন একসাথে রাত্রে বাসায় আসছিল। এদিকে রাকিব ওইখানে কাজ শেষ হওয়ার পরে সবাই যার যার মতো বাসার দিকে চলে গেল। রাকিবও কিছুক্ষণ পর বাসায় চলে আসলো। আজকে সবাই অনেক ক্লান্ত, আজকে সবারই অনেক পরিশ্রম হয়েছে। রাকিবের বাবা জিজ্ঞেস করলো, রাকিব, ওইদিকে সবকিছু ঠিকঠাক আছে তো? কাজ ঠিক মতো এগোচ্ছে তো? ও আচ্ছা, তাহলে তো অনেক ভালো হলো। যত দ্রুত সম্ভব কাজ শেষ হয়ে গেলে ভালো হয় আমাদের জন্য। হ্যাঁ চাচু, আমরা আজকে গিয়েছিলাম, কাজ অনেক ভালোভাবে এগোচ্ছে। সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার মতো রুমে চলে গেল। সারাদিন সবাই অনেক পরিশ্রম করেছে, সবার শরীরই ক্লান্ত। নয়ন সারাদিন কাজ করে শরীরটা ব্যথা হয়ে গেছে, সেটা আমার নিশা বুঝতে পারে। তাই নিশা নয়নের হাত পা টিপতে শুরু করে। এটা দেখে নয়ন অনেক খুশি হয়, কিন্তু কিছুক্ষণ পরে নিশাকে আটকে দেয় নয়ন। কি ব্যাপার, হাত ধরলে কেন? হাত সরাও।
তোমার হাত পা টিপে দেই, অনেক ভালো লাগবে। তোমার সারাদিন অনেক পরিশ্রম করেছো তুমি। আরে না, তোমার আমার হাত পা টিপে দিতে হবে না, দেখতে কেমন একটা লাগতেছে। তার থেকে বরং তুমি শুয়ে পড়ো। সারাদিন তুমিও কম দৌড়াদৌড়ি করো নাই। আমি সারাদিন তো বাসায় ছিলাম, আমি কোনো কাজই করিনি, শুধু ঘুম পাচ্ছি। তুমি তো অনেক পরিশ্রম করেছো, তোমার সেবা করতে পারলে আমার অনেক ভালো লাগবে। মানা করো না প্লিজ। নিশার অনুরোধে নয়ন মানা করতে পারবে না। নিশা নয়নের হাত পা টিপতে টিপতে নয়ন ঘুমিয়ে পড়ে। নয়নের ঘুমিয়ে যাওয়ার পর নিশা খুব শান্তি নিয়ে নয়নের মুখের দিকে তাকিয়ে আছে, তার চুলগুলো ঠিক করে দিচ্ছিল। হঠাৎ নয়ন হাত বাড়িয়ে নিশাকে জড়িয়ে বুকের সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল নয়ন। ওয়াশরুম থেকে বের হয়ে নয়ন খাওয়া দাওয়া শেষ করে তার একটি এমার্জেন্সি দরকারের কাছে চলে গেল। এদিকে রাজুকে স্কুলে নির্মাণ কাজের জন্য রেখে গেল। কি ব্যাপার ম্যানেজার সাহেব, কাজ কত দূর এগোলো? 2-1 দিনের মধ্যে কি শেষ করতে পারবেন? কি বলতেছেন স্যার? আর মাত্র একদিন সময় লাগবে, তাই হয়ে যাবে। 3 দিন লাগবে না। আপনি সবকিছু রেডি করার ব্যবস্থা করেন, কাজ তো প্রায় শেষ হয়েছে। ঠিক আছে, তাহলে আমি যা কিছু লাগবে ফোন দিয়ে দিতেছি, তাহলে আপনি বুঝে নিন। আমি কিন্তু থাকবো না, আমার একটা কাজ আছে। ঠিক আছে স্যার, আপনি চিন্তা করবেন না। আমি দায়িত্ব নিয়ে সব কিছু ঠিকঠাক মতো সেট আপ করে রাখবো, সমস্যা নেই। আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না। আপনার কাছে আপনি যান, সমস্যা নেই স্যার, একদমই সমস্যা নেই। নয়ন সেখান থেকে দ্রুত স্কুল নির্মাণ কাজ পরিদর্শন করতে গেল। সেখানে গিয়ে দেখে কাজ প্রায় শেষের দিকে, প্রায় 17% কাজ শেষ। কি ব্যাপার, তুই এখানে এসেছিস কেন? তোর না একটা ইমার্জেন্সি কাজ ছিল, শেষ হয়ে গেছে নাকি? ভাইয়া, কাজ শেষ করে আসলাম, আমার বিরক্ত লাগতেছে, আমি বাসায় গেলাম, একটু রেস্ট নিতে হবে। আপনি কি এদিকে একা সামলাতে পারবেন? আরে প্রবলেম নাই, সামলাতে পারবো না কেন? এখানে তো নিজের কিছু করতে হচ্ছে না, শুধু ঠিকভাবে কাজ হচ্ছে কিনা সেটাই দেখাশোনা করা লাগতেছে। তুই যা, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম, আপনি একটু পর চলে আসেন। কাজ তো আর 2 ঘন্টার মতো হবে। আকাশ সেখানে আর দেরি না করে সরাসরি বাসে চলে আসে। বাসে এসে ক্লান্ত শরীর নিয়ে বিছানার উপর শুয়ে পড়ে। নিশা এসে নয়নের মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলো। নয়ন নিশাকে টান দিয়ে তার বুকের উপর নিয়ে আসলো। কয়েকদিন যাবৎ নিশাকে আদর করার সময় পাচ্ছে না নয়ন, তাই নিশাকে কিস করতে শুরু করলো। আদর করা শেষ হলে দুজন খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লো। সকালবেলা ঘুম থেকে ওঠার পর বাসায় হয়েছে কি শুনতে পায়। দ্রুত রুম থেকে উঠে রুম থেকে বের হয়ে দেখে সবার মন খারাপ। নয়নের চাচা আর তার বাবা ফোনে কার সঙ্গে যেন উচ্চস্বরে কথা বলতেছিল। এটা দেখে সেখানে গিয়ে ভাবতে শুরু করে কি হয়েছে। হঠাৎ সে নিশাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার নিশা, কি হয়েছে? আব্বু আর চাচ্চু এরকম রাগান্বিত ভাবে কার সঙ্গে কথা বলতেছে, আর তুমি এরকম মন খারাপ করে বসে আছো কেন? কি প্রবলেম হয়েছে? আমার স্বপ্ন শেষ নয়ন, এত টাকা ইনভেস্ট করা ওইখানে সবকিছুই শেষ করে দিয়েছে মেয়রের লোক। তোমাকে আমি বলেছিলাম না ওদের সঙ্গে লাগতে যেও না, এখন কি অবস্থা হবে বলো? এতগুলো টাকা সব নষ্ট হয়ে গেল, আমার তো মাথা কাজ করতেছে না, কি করবো এখন? কথাটা শুনে নয়নের স্তব্ধ হয়ে গেল। নয়ন অবাক হয়ে যাচ্ছে, একটা মানুষ এরকম খারাপ কাজ কিভাবে করতে পারে। এতগুলো টাকা, এত পরিশ্রম সবকিছুই চলে গেল। তারা কখনো ভাবতে পারেনি যে মেয়রের লোক এরকম কাজ করতে পারে। আমি ওদেরকে ছাড়বো না, ওদের সবাইকে একটা একটা করে ধরে জেলের মধ্যে যদি না ভরছি তাহলে আমার নাম নয়ন না। সব জায়গায় মাথা গরম করলে চলে না। আমরা দেখতেছি বিষয়টা, কিন্তু আমাদের হাতে সঠিক কোনো প্রমাণ নেই, তাই একজনকে আমরা দোষী বলতেও পারি না। তবে আমরা জানি যে কাজটা উনি ছাড়া কেউ করেনি, কিন্তু সেটার জন্য কি প্রমাণ লাগবে? আমাদের কাছে প্রমাণ নেই। প্রমাণ দিয়ে কি করবে আব্বু? ওদেরকে ধরে ধরে পিটাতে হবে, তাহলে দেখবে সবকিছু গট গট করে বলে দিচ্ছে। তুমি একটাবার আমাকে পারমিশন দাও, দেখো আমি ওদের কি অবস্থা করি। দেখো বাবা নয়ন, প্রমাণ ছাড়া কাউকে দোষী বলা যায় না। আমরা সবই বুঝতে পেরেছি যে এই কাজ সে ছাড়া আর কেউ করে নাই, কিন্তু তারপরও প্রমাণের দরকার। আমরা যদি তার নামে মামলা করতে যাই তাহলে প্রমাণ দরকার হবে। আমার তো মাথায় কাজ করছে না, এটা কি করে হয়ে গেল আমাদের সঙ্গে? আমার পরিবার তো এখন রাস্তায় চলে আসবে, আমি এখন কিভাবে এই ক্ষতি পুষিয়ে দেবো? দেখুন ভাই, আপনি টেনশন করবেন না, আল্লাহ আছে তো উপরে, তিনি আমাদের রক্ষা করবেন ইনশাআল্লাহ। কিন্তু ক্ষতির পরিমাণটা অনেকটা বড়, এই ক্ষতি কাটিয়ে উঠতে আমাদের হিমশিম খেতে হবে। আমার তো ভাবতেই কাজ শিউরে উঠছে।
তোমরা আমাদেরকে শুধু পারমিশন দাও। দেখো আমরা মেয়রের লোকদের কি অবস্থা করি, ওদেরকে পিটিয়ে পিটিয়ে সব কিছু বের করবো। তোমরা আমাদের একটাবার পারমিশন দাও। রাকিব, সব বিষয়ে এত মাথা গরম করলে কিন্তু হবে না। তোরা এখনো ছোট, তোরা যদি ওদের কোনো ক্ষতি করতে চাস, এখন ওরা উল্টে এসে আবার আমাদের ক্ষতি করতে চাইবে, তখন কি হবে? ওদের মতো মানুষের সঙ্গে পেরে ওঠা অনেক কঠিন। তাই বলে এভাবে হাত গুটিয়ে বসে থাকবো নাকি? কিছু একটা তো করতে হবে, না হলে ওরা তো আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। আমাদের এত বড় একটা ক্ষতি যে ওরা করবে সেটা আমরা কখনো একটাবারও ভেবে দেখিনি। এটা করে ওরা কি শান্তি পেল? এতগুলো টাকা, এত পরিশ্রম, এত স্বপ্ন সবই ধুলো মিশিয়ে দিল সব কিছু। আপু, আমি সেই জন্য বলতেছি যে আমাকে একটাবার বলেই দেখো আমি ওদেরকে কি অবস্থা করি। ওরা কি ভেবেছে? ওরা যা খুশি তাই করবে আর আমরা চুপচাপ বসে থাকবো? যত চুপচাপ বসে থাকবে ততটা সুযোগ পাবে। কিন্তু আমাদের পরিবারের কথা তো ভাবতে হবে। যদি ওরা পরিবারের কোনো ক্ষতি করতে চায় তখন কি করবো আমরা? এমনিতেই আমাদের অনেকগুলো টাকা নষ্ট হয়ে গেছে। সেই টাকাগুলো এখন কিভাবে রিকভারি করবো সেটা চিন্তায় বাবা কথা বলতে পারতেছে না। এখন যদি তুই ওদের সঙ্গে আবার নতুন করে ঝামেলায় জড়িয়ে পড়িস তাহলে অবস্থা আরো খারাপের দিকে যাবে। তাই আমাদের এখন অনেক শান্তভাবে ঠান্ডা মাথায় সামনের দিকে এগোতে হবে। মাথা গরম মোটেও করা যাবে না। এভাবে কথা বলতে বলতে হঠাৎ নয়নের বাবা অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়ে। সবাই দৌড়াদৌড়ি শুরু করে দেয়। নয়ন তাড়াহুড়ো করে দৌড় দিয়ে বাইরে গিয়ে একটা সিএনজি নিয়ে তার বাবাকে তুলে সরাসরি হসপিটালে নিয়ে গেল। সবাই অনেক কান্নাকাটি করতেছিল। ডাক্তার সবাইকে বললেন, আপনারা কান্নাকাটি করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, আমরা চেষ্টা করতেছি। আমি কসম করে বলতেছি, যদি আব্বুর কিছু হয় তাহলে আমি সবাইকে মেরে ফেলবো। যদি আমাকে জেলে যেতে হয়, ফাঁসিও যদি দেয় আমাকে, আমি হাসি মুখে মেনে নিব, কিন্তু ওদেরকে আমি ছাড়বো না। নয়ন, মাথা গরম করিস না, আল্লাহর উপর ভরসা রাখ, দোয়া কর আপাতত তাড়াতাড়ি সুস্থ হয়ে আসুক যেন। এরকম ভাবেই অনেক সময় কেটে যায়। কিছুক্ষণ পর ডাক্তার রুম থেকে বের হয়। সবাই ডাক্তারকে নিয়ে ধরে। সবাই চোখে মুখে হতাশা আর চোখের পানি পানি টলমল করতেছিল। ডাক্তারকে জিজ্ঞেস করলো নয়ন তার বাবার এখন কি অবস্থা। ডাক্তার উত্তর দিল, দেখুন, আপনারা চিন্তা করবেন না, পেশেন্টটা এখন আগের থেকে অনেক ভালো আছে। আল্লাহর রহমতে তেমন বড় কোনো কিছু হয়নি। হয়তো অনেক টেনশন করছিলেন, এই জন্য অজ্ঞান হয়ে পড়ে গেছেন। আপনারা এটা নিয়ে বেশি টেনশন করবেন না। আমি স্যালাইন দিয়েছি, প্রয়োজনে ঔষধ খাইয়ে দিয়েছি, ইনশাল্লাহ দ্রুত সুস্থ হবে। ডাক্তার সাহেব, সত্যি আমার আব্বুর কিছু হয়নি? আমার আব্বুকে কি এখন আমি দেখতে যেতে পারি? তার সঙ্গে আমি কথা বলতে পারি? না, এখন কথা বলা যাবে না, তাকে একটু রেস্ট নিতে দিন। আপনারা গেলে হয়তো তিনি আরও টেনশনে পড়ে যেতে পারেন, তাই আপনারা একটু অপেক্ষা করুন। আর কিছুক্ষণ পর তাকে একেবারে রিলিজ করে দেব। আপনি বাসায় নিয়ে যান, সমস্যা নেই, কিন্তু খুব সাবধানে চলাফেরা করতে বলবেন। রাকিব ভাই, আপনি একটা কাজ করুন, বাইরে থেকে একটা গাড়ি ঠিক করে রাখুন। আব্বুকে একটু পরে কিন্তু নিয়ে যেতে হবে, বুঝতে পেরেছেন তো? আমি যেতাম, কিন্তু এখানে থাকতে হবে আমার। ঠিক আছে নয়ন, তুই এখানে থাক, আমি বাইরে গিয়ে গাড়ি ভাড়া করতেছি। তুই এখান থেকে সরিস না, কিন্তু ভালোভাবে খেয়াল রাখ। কিছুক্ষণ পর ডাক্তার তার বাবাকে নিয়ে যেতে বলে। তারা সবাই তার বাবাকে নিয়ে ধরাধরি করে গাড়িতে তুলে সোজা বাসায় নিয়ে যায়। বাসায় গিয়ে তার বাবাকে সোফায় বসিয়ে দিয়ে বলতে শুরু করলো, কি ব্যাপার আব্বু, তুমি এত কিসের টেনশন করো বলো তো? আমরা আছি না? আমরা থাকতে তুমি কেন টেনশন করবে? আজকে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমাদের কি হতো? তোমরা চিন্তা করো না, আমার জন্য তোমাদেরকে ছেড়ে আমি এত সহজে যাচ্ছি না, কিন্তু আমার চিন্তা অন্য জায়গায়। তারপর আমি চেষ্টা করতেছি সব কিছু ঠিক করে নেওয়া। আমাদের যে ক্ষতিটা হয়েছে সেটা আমি পুষিয়ে নেওয়ার চেষ্টা করব, কিন্তু তোমরা কোনো ঝগড়া ঝামেলা জড়াবে না, এটা আমার পরিষ্কার কথা। চাচু, এটা আপনি কেমন কথা বললেন? ওরা আমাদের এত বড় একটা ক্ষতি করলো, আমাদের সব পরিশ্রম নষ্ট করে ফেললো। ওদেরকে এত সহজে ছেড়ে দিলে ওরা তো সামনে আরো এরকম অনেকের ক্ষতি করবে। ওদেরকে যদি একটা শিক্ষা না দেওয়া যায় তাহলে ওরা বুঝতে পারবে কষ্ট কাকে বলে। দেখো রাকিব, তোমরা এখন ওদের সঙ্গে কি করতে পারবে, ওদের মারধর করতে পারবে বা তার থেকে বেশি কিছু করলে, কিন্তু ওরা যদি পরে তোমার পরিবারের কোনো ক্ষতি করার চেষ্টা করে তখন কি করবে তুমি বলো? ওদের পাওয়ার অনেক বেশি, ওদের সঙ্গে সহজে পেরে ওঠা যাবে না। বিশেষ করে ওদের সঙ্গে মাথা দিয়ে খেলতে হবে, ওদের সঙ্গে মারপিট করে পারা যাবে না। তো ওদের বিভিন্ন জায়গায় আঘাত করতে হবে, তাদের অস্তিত্ব শেষ হয়ে যায়। তাই তোমরা একটু
ভাবো, ভেবে কাজ করো। এরকম তাড়াহুড়া করা ঠিক না। আর রাত অনেক হয়ে গেছে, তোমরা এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। সারাদিন অনেক প্রেশারে ছিল তোমরা, আমার জন্য ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারোনি। যা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। নয়নের বাবার কথা শুনে সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার যার মতো রুমে চলে গেল। পরিবারের সবাই অনেক চিন্তিত এরকম একটা ঘটনা ঘটার জন্য, বিশেষ করে নিশা। সে কোনো কথাই বলতেছিল না, একদম চুপ হয়ে গেছে। তার স্বপ্ন এভাবে চোখের সামনে ধূলিসাৎ হয়ে গেল, সেটা সে কোনোভাবেই মেনে নিতে পারতেছে না। সব থেকে বেশি খারাপ লাগতেছে তার এতগুলো টাকা নষ্ট হয়ে গেল। এই টাকা এখন কিভাবে রিকভার করবে? কি ব্যাপার নিশা, তুমি আজকে সারাদিন মন খারাপ করে বসেছিলে, কি হয়েছে বলো তো? আমি তোমাকে বললাম না হাসি খুশি থাকো? কিভাবে হাসি খুশি থাকবো বলো? আমার সব স্বপ্ন তো শেষ হয়ে গেল। আর সব থেকে বড় কথা, এতগুলো টাকা সব নষ্ট হয়ে গেল। এখন এই টাকা ক্ষতিপূরণটা কিভাবে পোষাবো? আমি বেঁচে থাকতে তোমার এত চিন্তা নেই, আমি সব কিছু দেখতেছি। আর তুমি নিশ্চিন্তে থাকো, ইনশাল্লাহ সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। চিন্তা করিও না, আল্লাহর উপর ভরসা রাখো। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার স্কুলের স্বপ্ন পূরণ হবে আর এই টাকাও রিকভার হয়ে যাবে। কোনো চিন্তা তুমি করো না। এখানে আসো, তোমার বুকে একটু আমাকে মাথা রাখতে দাও। সঙ্গে সঙ্গে নিশা এসে নয়নের মাথাটা তার বুকের সঙ্গে জড়িয়ে নেয়। নিশা এখন অনেক চিন্তা করতেছিল, নয়ন সেটা বুঝতে পারে। নয়ন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু নিশা কোনোভাবেই মানতে পারতেছিল না। নয়ন নিশার বুকে কখন ঘুমিয়েছিল নিশাও সেটা বুঝতে পারেনি। দুজনে ঘুমিয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে নয়ন দেখতে পায় নিশা এক পাশে বসে কান্না করতেছিল। তার চোখে জলের জন্য বালিশ ভিজে একাকার হয়ে গেছে। কি ব্যাপার নিশা, তুমি কান্না করতেছো মানে? তোমাকে রাত্রে আমি কতবার বললাম সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখো, তারপরে তুমি রান্না করতেছো কেন? পরিবারের সবাইকে নিয়ে আমার অনেক টেনশন হচ্ছে। আমার জন্যই আজকে এই অবস্থা। যদি আমি স্কুল বানানোর স্বপ্ন না দেখতাম, তাহলে আজকে পরিবারের এই অবস্থা হতো না। আমি স্কুলে চাকরি করতেছিলাম, সেটাই ভালো ছিল। কি জন্য যে আমার মাথায় এই ভূতটা চেপে উঠলো, আমার জন্য আজকে পুরো পরিবার কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। তুমি এরকম কেন ভাবতেছো বলো তো? আমি বলছি না সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি একটু সময় দাও, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। প্লিজ আর কান্না করিও না। নয়ন আর কোনো কিছু না বলে নিশাকে বুকের সঙ্গে জড়িয়ে নিল। নিশাকে সান্ত্বনা দিতে শুরু করলো। নিশাকে নিয়ে সে নিচে গিয়ে দেখে সবাই সেখানে বসে আছে। তারা সেখানে গেল। সবাই অনেক টেনশন করতেছিল কিভাবে কি করবে এখন। তখনই এসে নয়নের বোন তার বাবাকে জিজ্ঞেস করলো, আব্বু, তুমি যে এরকম কিছু করেছো সেটা আমরা কেউ জানতাম না। এই কাজটা করার আগে একটাবারও আমাদের সঙ্গে কথা বলা উচিত ছিল না তোমার? কি ব্যাপার, তুমি এরকম তোমার বাবার সঙ্গে উচ্চস্বরে কথা বলতেছো কেন? তোমার বাবা কি তোমাকে এই শিক্ষা দিয়েছে? বলা না নিয়ে কথা বলো বাবার সঙ্গে। নয়নের বোন তার আম্মুর কথা শুনে সে হালকাভাবে কথা বলা শুরু করলো, কিন্তু নয়ন কিছুই বুঝতে পারতেছিল না তার বোন কি বিষয়ে কথা বলতেছে, কি জন্য সে এত রেগে গেছে। কি ব্যাপার আপু, কি হয়েছে? তুই এরকম উচ্চ করে কথা বলতেছিস কেন আব্বুর সঙ্গে? আসলে ভুলটা আমার, আমি বুঝতে পারিনি যে এত বড় একটা ক্ষতি হয়ে যাবে। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমি যে ক্ষতিটা করেছি পরিবারের, সেটা আমি সংশোধন করবো। তোমরা আমার উপর ভরসা রেখো। আচ্ছা আব্বু, কি ব্যাপারে কথা বলতেছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমাকে কেউ একটু খুলে বলবে বিষয়টা? সবকিছু কেমন জানি মাথার উপর দিয়ে যাচ্ছে। স্কুল নির্মাণ করার জন্য আব্বুর কাছে কোনো টাকা ছিল না, তাই আব্বু বাধ্য হয়ে এবারে দলিল ব্যাংকে জমা দিয়ে 30 লক্ষ টাকা নিয়েছে ব্যাংক থেকে। এখন এত টাকা কিভাবে ব্যাংকে আবার জমা করবে, সেটা ভেবেই তো আমাদের শরীরে পশম দাঁড়িয়ে যাচ্ছে। নয়ন তার বোনের মুখে এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সে বিশ্বাসই করতে পারতেছিল না যে তার বাবা এরকম কিছু করতে পারে। কিন্তু তার বাবার সিদ্ধান্তের উপর সে কোনো কথাই বলল না। সে নিশাকে বলল তার একটা কাজ আছে, সে বাইরে যাবে। তুমি এই সময় কোথায় যাচ্ছ? এমনিতেই বাড়ির সবার মনের অবস্থা খারাপ, এর মধ্যে আবার নতুন করে কোনো ঝামেলা তৈরি করো না জানো? এত কথা বলো কি জন্য? আমি কি সবসময় বাইরে ঝামেলা করার জন্য বের হই নাকি? আমার কি কোনো কাজ থাকে না? আমার একটা কাজ আছে, আমি সেখানে যাচ্ছি। কাজটা শেষ করে খুব দ্রুত চলে আসব। আমার 20 থেকে 30 মিনিট লাগবে আসতে। তোমরা সবাই কথা বলো, আমি যাব আর আসবো। কথাটা বলে নয়ন দ্রুত তার বাইক নিয়ে বের হয়ে গেল। মায়ের সবাই আর বেশি চিন্তার মধ্যে পড়ে গেল, না জানি নয়ন আবার নতুন কোন ঝামেলায় জড়িয়ে না যায়। কিছুক্ষণ পরে নয়ন হাতে একটা কালো ব্যাগ নিয়ে বাসার মধ্যে প্রবেশ করলো। নিশা তার হাতে ব্যাগ দেখে অবাক হলো, কারণ সে যাওয়ার সময় গেছে খালি হাতে, আসার সময় এত বড় একটা ব্যাগ হাতে নিয়ে আসে বেশ খানিকটা অবাক হয়েছে। নিশা জিজ্ঞেস করলো, কি ব্যাপার,
তুমি তো যাওয়ার সময় গেলে খালি হাতে, এই ব্যাগটা কোথা থেকে নিয়ে আসলে? নয়ন কোনো কিছু না বলে এসে সরাসরি তার আব্বুর সামনে গিয়ে বসে পড়ল। তার আব্বুকে বলতে লাগলো, আব্বু, তুমি তো জানোই আমি বেকার, সেরকম কাজ কাম করি না, সব সময় কম্পিউটার নিয়ে মোবাইল নিয়ে বসে থাকি। কিন্তু আসলে তোমরা যেটাকে অযথা বসে থাকা দেখতে আমাকে, সেখানে আমি কাজ করতাম। সে কাজ করে কিছু কিছু করে টাকা জমিয়েছিলাম। এই টাকার মধ্যে থেকে আর একটা কাজও করেছি, সেটা তোমাদেরকে পরে বলবো। এখানে 50 লক্ষ টাকা আছে। এটা আমার অনেক কষ্ট করে ইনকাম করা টাকা। আমি ভেবেছিলাম এটা তোমার ব্যবসায় ইনভেস্ট করে দিব, কিন্তু যেহেতু এখন বিপদ, তাই এই টাকাটা ব্যাংকে রেখে দেওয়ার আর কোনো মানে হয় না, তাই আজকে বের করে নিয়ে আসলাম। নয়নের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। কেউ বিশ্বাস করতে পারতেছিল না যে নয়ন ব্যাংক থেকে 50 লক্ষ টাকা তুলে নিয়ে আসলো, তাও আবার নিজের টাকা। তাহলে কি নয়ন কম্পিউটারের সামনে টাইম পাস না করে ইনকাম করতো? নিশা একটু একটু বুঝে গেল যে নয়ন কম্পিউটারের সামনে বসে ইংলিশে কথা বলতো। তার বাবা এখনো বিশ্বাস করতে পারতেছে না যে সেই টাকাগুলো তার। নয়, তুমি এত টাকা কোথা থেকে বলে সত্যি করে বলো তো, এই টাকাগুলো আবার তো অন্য জায়গা থেকে আনো না? বাবা, তোমার মধ্যে যেমন সততা আছে, সে তোমার রক্তই আমার শরীরে বইতেছে। তুমি এটা কখনো ভাববে না যে তোমার ছেলে কখনো দুর্নীতি করবে বা খারাপ কোনো কাজের সঙ্গে জড়িত থাকবে। তোমরা হয়তো আমাকে একটা বেকার লাফাঙ্গা ছেলে হিসেবেই জানতে, কিন্তু আমি ছোটোখাটো একটা ফ্রিল্যান্সার। বিশ্বাস না হলে নেটে সার্চ দিয়ে দেখতে পারো, আমার নাম লিখে সার্চ দিলে চলে আসবে। কথাটা শুনে নয়নের বোন সঙ্গে সঙ্গে ফোনটা বের করে ইউটিউবে সার্চ দিল নয়নের নাম লিখে। ভিডিওটা দেখে নয়নের রীতিমতো চমকে গেল। কথাটা শুনে নয়নের বোন সঙ্গে সঙ্গে ফোনটা বের করে ইউটিউবে সার্চ দিল নয়নের নাম লিখে। ভিডিওটা দেখে নয়নের বোন রীতিমতো চমকে উঠল। নয়ন যেভাবে বলছে ছোটখাটো ফ্রিল্যান্সার, আসলে তা নয়, অনেক বড় একটা ফ্রিল্যান্সার, সে মাসে 20 টাকা ইনকাম করে। এই কথাটা শুনে সবাই আরো অবাক হয়ে গেল। নয়নের বাবা নয়নের মাথায় হাত রেখে কান্না করতে শুরু করলো। বাবা, তোকে কতদিন না কথা শুনে এসেছি, কতদিন অপমান করছি, কিন্তু তুই যে এরকম কাজ করিস তোর কিছুই জানি না। তুই এত টাকা ইনকাম করিস, তাও আবার এত অল্প বয়সে, ভাবতে পারছি না আমি। কিন্তু তোর এই কষ্টের টাকাগুলো আমাকে দিয়ে দিচ্ছিস কেন? এটা তোর ভবিষ্যতের জন্য রেখে দে, তোর কাজে লাগবে। যে টাকাগুলো নষ্ট হয়েছে আমি সেটা পরিশোধ করার চেষ্টা করবো, চিন্তা করিস না, তুই টাকাগুলো তোর কাছে রেখে দে। এটা কোনো কথা বললে আব্বু? তুমি, তোমার কথাটা শুনে আমার অনেক খারাপ লাগলো। সারা জীবন তুমি আমাকে আদর, যত্ন, স্নেহ, ভালোবাসা দিয়ে বড় করেছো, কখনো কষ্ট বুঝতে দাওনি। কিন্তু আজকে যখন আমি এসে সামান্য কিছু টাকা এই পরিবারে দিচ্ছি, তখন তুমি আমাকে এভাবে দূরে সরিয়ে দিচ্ছ। এই টাকাগুলো কি শুধু আমি আমার জন্য জমিয়েছি? এগুলো আমার পুরো পরিবারের জন্য জমিয়ে রেখেছি। এটা বিপদের জন্যই রেখেছিলাম, আজকেই সেটা কাজে লেগে গেল। কিন্তু তোমরা চিন্তা করো না, তোমরা ভেবো না আমার কাছে আর কোনো টাকা নেই। এখন আমার কাছে অনেক টাকা আছে চলার মতো। আমার টাকা রয়ে গেছে, আজকে টাকাটা তুমি নিয়ে নাও। তুমি যদি টাকাটা নাও, আমি অনেক খুশি হব। দেখো, ছেলে ভালোবেসে দিচ্ছে, তোমার টাকাগুলো নিয়ে নেওয়া উচিত। ও যদি ওর জন্য ইনকাম করতো তাহলে টাকাগুলো তোমার সামনে এনে রেখে দিত না, বিষয়গুলো গোপন রাখতো। কিন্তু সবার জন্য রেখেছে দেখে টাকাগুলো ব্যাংক থেকে বের করে এনে তোমার সামনে রেখে দিয়েছে। আমার ভাই এত বড় হয়ে গেছে কবে? এই অল্প বয়সে তুই এত লক্ষ লক্ষ টাকা ইনকাম করিস, আমি তো কল্পনাও করতে পারিনি। আমি আমার পুরো কেরিয়ারেও এত টাকা ইনকাম করিনি। তুই এই অল্প বয়সে যত টাকা ইনকাম করে ফেলেছিস, ভাবতেই অবাক লাগছে। তোকে আমার ভাই বলতে প্রাউড হয়েছে। এখন আমার তোকে আগে বেকার লাফাঙ্গা ছেলে বলতাম, কিন্তু তুই তো অনেক বড় হয়ে গেছিস, এই বয়সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করিস। নয়নের এরকম উদারতা দেখে সবাই অনেক খুশি। পুরো পরিবারই তাকে একটি সেট করতেছিল। সবাই যেমন অবাক হয়েছে তেমন ভালোবাসা দিয়েছে। নয়নের বাবা সবার কথা শুনে টাকাটা নিয়ে নেয়, 30 লক্ষ টাকা ব্যাংকে দিয়ে বাদবাকি 20 লক্ষ টাকা তার কাছে রেখে দেয়। নয়ন সবাইকে অবাক করে দিয়ে এত বড় একটা অ্যামাউন্ট তার বাবাকে দিল, যাতে তার বাবা চিন্তামুক্ত হতে পারেন। নয়ন
নিশা তার পিছন পিছন গেল। কি ব্যাপার, কাকে ফোন করতেছো? আমার বন্ধুকে ফোন করতেছি, ওর বাবা থানার ডিআইপি, ওকে আমার দরকার এখন। কি করতে চাচ্ছ বলো তো একটু। একটু পরে বুঝতে পারবে আমি কি করতে চাচ্ছি। ততক্ষণ ওয়েট করো, আসল খেলা এখন শুরু হবে। নয়ন ফোনটা বের করেই তার বন্ধুকে ফোন করলো। তার বন্ধুকে ফোন করে সবকিছু বুঝিয়ে বলল। তার বন্ধু সেই মতো তার বাবাকে বিষয়টা জানায়। তার বাবা মেয়রের দুজন লোককে উঠিয়ে নিয়ে যায়। নিয়ে গিয়ে বেধড়ক মারধর করার এক পর্যায়ে তারা স্বীকার করে যে তারাই ভাঙচুর করেছে। বিষয়টা সমাধান করার জন্য পুরো পরিবারকে থানায় যেতে বলে তার বন্ধুর বাবা। তাই সে আর বেশি দেরি না করে পুরো পরিবারকে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা হবে। তাই নিশাকে রেডি করে নিয়ে নিচে আসলে তার বাবা প্রশ্ন করে, কি ব্যাপার নয়ন, কোথাও যাচ্ছিস? এমার্জেন্সি কোনো কাজ আছে নাকি? বাবা আমি একা যাব না তো, আমরা পুরো পরিবারে যাব, তোমরা সবাই রেডি হও। কি হয়েছে সেটা তো বলবে। এখন কোনো কিছু বলার সময় নেই, তোমরা রেডি হও, গেলে সব বুঝতে পারবে কি জন্য তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তারা আর নয়নকে প্রশ্ন না করে সবাই রেডি হয়ে আসলো। নয়ন সবাইকে সঙ্গে নিয়ে সোজা থানায় চলে গেল। সেখানে উপস্থিত ছিল মেয়রের আর কিছু লোকজন প্লাস তাদের পরিবারের সবাই উপস্থিত ছিল। তার বন্ধুর বাবা জিজ্ঞেস করলো মেয়রকে, মেয়র সাহেব, আপনি এই কাজটা কিভাবে করলেন? আপনি একজন সমাজের সম্মানিত ব্যক্তি, আপনার কাজ সমাজ সেবা করা, কিন্তু আপনি এরকম কাজ কিভাবে করতে পারলেন? একজন মানুষের ক্ষতি করলেন এত টাকা। স্যার, আমি আসলে বুঝতে পারিনি, ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছিলাম, কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারিনি। এটা বললে এখন হবে না। আপনি তাদের প্রায় 20 থেকে 30 লক্ষ টাকার মতো ক্ষতি করেছেন। এখন এই ক্ষতিপূরণটা আপনি কিভাবে দিবেন বলেন? আর সব থেকে বড় কথা, আপনি তো অ্যারেস্ট হয়ে যেতে পারেন। তারা যদি মামলাটা তুলে নেয় তাহলে আপনি বেঁচে যাবেন। এখন আপনি বাদ বাকি তাদের সঙ্গে কথা বলুন। ভাই, আমার আসলে ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিলে আমার সম্মানটা রক্ষা পায়। আপনার যত টাকা ক্ষতি হয়েছে আমি সব কিছুই দিয়ে দিব, তারপরেও আপনি মামলাটা তুলে নিন, তা না হলে আমি অনেক ক্ষতির মুখে পড়ে যাব, আমার মান সম্মান কিছুই থাকবে না। সেটা আপনার আগে বোঝা উচিত ছিল। আপনি একটা মানুষের এভাবে ক্ষতি করার কথা কিভাবে ভাবেন? আপনি একজন সমাজের সেবক, আপনার কি এরকম কাজ করা মানা? আপনি প্লিজ আপনাদের ছেলেদের বোঝান, আমার ভুল হয়েছে, আমি সেটা স্বীকার করতেছি। এখন আপনারা যদি মামলাটা তুলে নিতেন তাহলে আপনাদের ক্ষতিপূরণটা আমি এখনই নগদ পরিশোধ করে দিতাম। আপনি আমার যে ক্ষতিটা করছেন, আমার তো এখানে কিছু বলার নেই। যার সঙ্গে আপনার শত্রুতা হয়েছে তার সঙ্গে বলে যদি কিছু করতে পারেন তাহলে পারেন। মেয়র নয়নকে অনুরোধ করতে শুরু করলো। নয়ন একদমই সাড়া দিচ্ছিল না। নয়ন কোনোভাবে মেয়রকে ছেড়ে দিতে রাজি নয়। সে মেয়রকে শাস্তি দিয়ে ছাড়বে, কিন্তু মেয়র অনেক অনুরোধ করতেছিল। তার লোকজন সবার কাছে ক্ষমা চাচ্ছিল। এটা দেখে নয়নের বোন বলে ওঠে, নয়ন দেখ, ওনাদের ভুল বুঝতে পেরেছে, তাছাড়া ক্ষতিপূর্ণ দিয়ে দিবে বলতেছে। তাহলে আমাদের উচিত ওনাদেরকে ক্ষমা করে দেওয়া। ক্ষমা করা উত্তম একটা কাজ। এই বোনের কথা একটাবার শোন ভাই। কি বলতো আপু এগুলা? ওনাদের জন্যই আমাদের সংসারে কালো ছায়া ভর করেছিল। অল্পের থেকে আমার বাবা বেঁচে গেছেন, তাহলে ওনাদের আমি ক্ষমা করব কিভাবে বলো? ওনারা অনেক বড় একটা ভুল করেছে, সেটা আমরা সবাই বুঝতে পেরেছি, কিন্তু কেউ যদি ক্ষমা চায়, ভুল স্বীকার করে, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উত্তম। তুই সবাইকে ক্ষমা করে দে প্লিজ, আর এই বিষয়গুলো এখানেই শেষ করে দে। ঠিক আছে, আমি আর কিছু বলবো না, এখন আব্বুর উপর ছেড়ে দিলাম। আব্বু যেটা ভালো মনে করবে সেটাই করবে, তার সিদ্ধান্তে আমি একমত থাকবো। তাহলে আর ঝামেলাটা না বলে সমাধান করে ফেলি। তুমি আর কোনো কথা বলো না বাবা। ঠিক আছে আব্বু, তোমার যদি বিষয়টা ভালো মনে হয় তাহলে অবশ্যই করো, তোমার সিদ্ধান্তে আমি একমত থাকবো। নয়নের কথা মতো নয়নের বাবা ডিআইজি সাহেবের সঙ্গে কথা বলে বিষয়টি এখানে সমাধান করবে বলে সম্মতি দেয়। মেয়র আর বেশি দেরি না করে 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে তাদের হাতে তুলে দেয়। তারা মামলাটাও তুলে নেয়। মেয়র সবার কাছে ক্ষমা চেয়ে বের হয়ে চলে যায়। দ্বিতীয়বার আর এরকম কাজ করবে না এই কথাও দিয়ে যায়। নয়নের পরিবারের সবাই ডিআইজি সাহেবকে অনেক ধন্যবাদ জানায়। ডিআইজি সাহেবও তাদেরকে হাসি মুখে বিদায় দেয়। সবাই বাড়িতে যাবে ইতিমধ্যেই নয়ন বলে ওঠে, এখন বাড়িতে যাব না, তোমাদের সবাইকে একটা সারপ্রাইজ দিব। আজকে
বিশেষ করে আমার ওয়াইফ নিশাকে। ওকে আমি বলছিলাম আমি ওকে অনেক বড় একটা সারপ্রাইজ দিব, তাই আজকে যখন সুযোগ হয়েছে সবাইকে একসঙ্গে নিয়ে যাব সেখানে। কি বলতেছো কি? সারপ্রাইজ? আর কোথায় নিয়ে যাবে আমাদের? সেখানে গেলেই সবাই বুঝতে পারবে কি সারপ্রাইজ আমি দিব। আর কোনো কথা না বলে সবাইকে সঙ্গে নিয়ে সেই সারপ্রাইজ স্পটে নিয়ে গেল। নয়নের বোন প্রশ্ন করলো, কি ব্যাপার নয়ন, তুই তো আমাদের সারপ্রাইজ দেওয়ার কথা বললি, কিন্তু তুই রেস্টুরেন্টে নিয়ে আসলি কি জন্য? খাওয়া দাওয়াটা পরে করি, আগে সারপ্রাইজটা দেখে নি। আপু, এটাই তো সারপ্রাইজ। আসো তোমাদেরকে আসল জিনিসটা দেখাই। না সবাইকে নিয়ে নয়ন সবাইকে নিয়ে সেই সারপ্রাইজ স্পটে চলে গেল। সেখানে লাল একটা পর্দা টানানো ছিল। পুরো পরিবারকে একপাশে রেখে আর নিশা আর নয়নকে একপাশে দাঁড়িয়ে লাল ফিতে টান দিয়ে বেরিয়ে আসলো রেস্টুরেন্টের নাম। রেস্টুরেন্টের নাম ছিল নিশা রেস্টুরেন্ট অ্যান্ড কফি হাউস। নামটা দেখিয়ে সবাই চমকে উঠবে। নিশা অবাক হয়ে নয়নের দিকে তাকিয়ে রইল আর মুচকে মুচকে হাসতে শুরু করলো। নিশা বলে উঠলো, এটাই তাহলে তোমার সারপ্রাইজ? এই রেস্টুরেন্টটা কি তোমার? এই রেস্টুরেন্টটা আমার না, এই রেস্টুরেন্টটা আমাদের সবার। বিশেষ করে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আমি এতদিন ওয়েট করেছি। তুই সত্যি বলতেছিস না? এত বড় একটা সুন্দর রেস্টুরেন্ট তোর? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুই তো অনেক বড় মাপের বিজনেসম্যান হয়ে গিয়েছিস। ধীরে ধীরে তোমাকে এত বুদ্ধি কোথা থেকে আসে? ছোট একটা মানুষ তুই। তোকে আমার ছেলে বলে পরিচয় দিতে গর্ববোধ হবে। এখন আমার এতদিন তুই আমার পরিচয় বেশি ছিল, কিন্তু আজকে থেকে সবাই আমাকে বলতো নয়নের বাবাকে আসলে তুই অনেক বড় হয়ে গেছিস বাবা। তোর এই সফলতা দেখে আমার মাকে অনেক দুঃখ হয়ে গেল। আমাকে এভাবে লজ্জা দিও না আব্বু। এটা আমি তোমাদের সবার জন্য করেছি। এটাই ছিল তোমাদের সারপ্রাইজ। আমি আমার ওয়াইফকে এই পর্যন্ত বড় কোনো সারপ্রাইজ দিতে পারিনি, তাই ওর জন্য এই রেস্টুরেন্ট আমি উৎসর্গ করলাম। এটার মালিকানা সম্পূর্ণ নিশার। বাবা, তুই যে এত বড় হয়ে গেছিস আমি তো বুঝতেই পারিনি। হঠাৎ করে তুই এত বড় হয়ে গেলি কিভাবে? এত এত টাকা ইনকাম করতেছিস, আবার এত সুন্দর এত বড় একটা রেস্টুরেন্ট করেছিস। এখন থেকে সবাই তোর নামে আমাদেরকে চিনবে। তুই আমাদের সম্মানটা আরো অনেক বাড়িয়ে দিলি বাবা। তোকে আমাদের ছেলে বলে পরিচয় দিতে এখন গর্ববোধ হবে আমাদের। বুঝতে পারছি, তোমাদের প্রশংসা শেষ হবে না। তাড়াতাড়ি চলো, তোমাদের জন্য খাবার রেডি হয়ে গেছে। সবাই খাওয়া দাওয়া করতে হবে। চলো, আজকে সবাই আনন্দ নিয়ে আমাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করো, আর রিভিউ দাও যে খাবারগুলো কেমন হয়েছে। সবাই একপাশে গিয়ে বসলো আর নিশা আর নয়ন অন্য একটা পাশে বসলো। নিশা নয়নকে দেখে অনেক প্রাউড ফিল করতেছিল। সে যে নিশার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ রেডি করেছে সেটার জন্য নয়নকে অনেক অনেক ধন্যবাদ দেয়। কিন্তু নয়ন বলে, এটা কিন্তু ঠিক হচ্ছে না নিশা। আমাকে ধন্যবাদ দিয়ে কিন্তু তুমি ছোট করতেছো। আমি কিন্তু এটা আশা করিনি। আচ্ছা বাবা, ঠিক আছে, আর ধন্যবাদ দিব না, কিন্তু তুমি যে আমার জন্য এত বড় একটা রেস্টুরেন্ট উপহার হিসেবে দিলে, এখানে তো সব তোমার কষ্টের টাকা, তাহলে আমাকে কেন দিলে এই রেস্টুরেন্টটা? আমার টাকা মানে? বলো আমাদের টাকা। আমি আমার একার জন্য ইনকাম করিনি, তোমাদের সবার জন্য ইনকাম করেছি। সবার ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা করি। তোমার পছন্দ হয়েছে তো রেস্টুরেন্টটা? কেন পছন্দ হবে না বলো? এত সুন্দর একটা রেস্টুরেন্ট তুমি কত সুন্দর করে সাজিয়েছো, আমার অনেক পছন্দ হয়েছে। আমার জান চয়েস করেছে, খারাপ হতে পারে? দেখো সবাই, নয়ন নিশা কত সুন্দর করে কথা বলতেছে। ওদের দুজনকে অনেক মানিয়েছে। ওদেরকে বিয়ে দেওয়া আমাদের মনে হয় সব দিক থেকে সিদ্ধান্ত ছিল, সঠিক সিদ্ধান্ত ছিল। প্রথমে মনে করেছিলাম ওরা একে অপরকে সহজে মেনে নিতে পারবে না, কিন্তু ওরা খুব অল্প সময়ে একে অপরকে মেনে নিতে পারছে। দুজন দুজনকে ভালোবাসার শ্রদ্ধা দিয়ে আগলে রেখেছে। নিশা সবসময় নয়নকে সাপোর্ট করে গেছে, তার জন্যই হয়তো আজকে এত দূর এসেছে ওরা, কিন্তু প্রশংসা প্রাপ্ত। কথাটা বলে সবাই উঁচু হয়ে হেসে উঠলো। হাসির শব্দটা নয়ন আর নিশার কানে চলে আসলো। নয়ন অনেক খুশি হলো, আজকে তার জন্য পরিবারের সবার মুখে হাসি ফুটেছে। নিশা নয়নকে ফ্লাইং কিস দেয়। নয়ন সেটা মুখে নিয়ে তার বুকের সঙ্গে লাগিয়ে দেয়। এই দৃশ্যগুলো অন্য টেবিল থেকে তাদের পুরো পরিবার দেখতেছিল আর হাসাহাসি করতেছিল। পুরো পরিবারের এখন আনন্দিত, সবাই নয়নকে নিয়ে প্রাউড ফিল করতেছে। নিশা আর নয়নের ভালোবাসা
ভালোবাসা দেখে সবাই অনেক হ্যাপি। এভাবেই সুন্দর একটা গল্পের সমাপ্ত হলো। সবাই ভালো থাকবেন। সমাপ্ত।